ভাত দেয় নীলিমা। সবার প্লেটে ভাত দেয়া শেষে ভাতের উপর মাছের ঝোল, আলুর টুকরা আর একটা করে মাছ দেয়। হ্যাঁ, নীলিমা রান্না করেছে ভাত, আলু ভর্তা আর পাতিল ভর্তি পানি দিয়ে মাছের ঝোলের তরকারি। পল্লী গ্রামের 15 বছরের মেয়ে নীলিমা, সবে ক্লাস 9 থেকে 10-এ উঠেছে। পড়ালেখায় ভালো ছিল বলে সবসময় পড়ালেখাই করতো। চুলোর আশেপাশে নীলিমা কখনো যায়নি। মায়ের কোনো হেল্প লাগলে নীলিমার মা লিমাকেই ডাকতো, তাই রান্না সম্পর্কে নীলিমা কিছুই জানে না। সেবার মা নানুর বাড়িতে গিয়েছিল, বোনটার গায়ে প্রচন্ড জ্বর ছিল, তাই বাধ্য হয়ে নীলিমা সেদিনই প্রথম রান্না করে আলু ভর্তা আর ডিম ভাজি। বিকেলে রান্না করেছিল মাছের ঝোলের তরকারি। এইটুকুই শিখেছিল নীলিমা সেদিন, আজও তাই ঠিক এগুলোই রান্না করেছে নীলিমা। সবাই খাওয়া শেষে টেবিল ছেড়ে চলে গেলে নীলিমার শাশুড়ি তিক্ত গলায় নীলিমাকে কথা শোনায়। এই মেয়ে, তোমার বাপ মা কি কখনো রান্না শেখায়নি তোমাকে? আহ আদিবার মা, চুপ করো না। ওকে কেন ধমকাচ্ছ? বা তুই রুমে গিয়ে দেখ তো আবির উঠছে কিনা। নীলিমা মাথা নিচু করে রুমের দিকে পা বাড়ায়। পেছনে ওর শ্বশুর শাশুড়িকে থামানোর বৃথা চেষ্টা করছে। এবার তো একটু শান্ত হও। তুমি কার সাথে রাগ দেখাচ্ছ? 15 বছরের ছোট্ট মেয়ের সাথে, যার এই সময় ছোটাছুটি করে স্কুলে যাওয়া, খেলাধুলো করার বয়স তাকে? আরে এটা এখনো বাচ্চাই। এ রান্না শিখে কি করবে? শুধু অন্তিম যাত্রায় বন্ধুর মুখের দিকে তাকিয়ে ও সুশিক্ষা পূরণ করলাম, যাতে ও মরে শান্তি পায়। আর আমি বুঝি না তুমি কেন ওর পেছনে ভেবে লাগছো। ও বেচারি কি দোষ? ও তো গিয়েছিল তোমার কাছে, আর তুমি কি করছো? একটু পর থেকেই এলাকার মানুষজন আসা শুরু করবে বউ দেখার জন্য। যে মহিলা ছেলের বউ দেখার জন্য পুরো দুনিয়া ছেকে ফেলেছে, সে কিনা শেষে অজপাড়া গায়ের কাটকাটি কাটুরিয়ার এমন কালো মেয়েকে পুত্রবধূ করেছে। এই মুখ আমি সোসাইটিতে দেখাবো কি করে? সিঁড়ির ওপর দিয়ে পুরো কথা শুনে চোখের জল ছেড়ে দিয়ে সে স্থান ত্যাগ করে নীলিমা। রুমে ঢুকতেই ভেসে এলো বাথরুম থেকে আবিরের ডাক। মা, আদিবাপু, কেউ আছো? তোয়ালেটা দিয়ে যাও না একটু। অনেক খুঁজে তোয়ালেটা বের করে অত্যন্ত ধীর গতিতে মায়া সামনের দিকে এগোচ্ছে আর শাশুড়ির কথাগুলো ভাবছে। আচমকা শাড়ির সাথে পা আটকে হুমড়ি খায় নীলিমা। আবির ঠিক তখনই ওয়াশরুমের দরজাটা খানিকটা ওপেন করে ডাক দিচ্ছিল। লেট হয়ে যাচ্ছে তো মম। এর আগেই কেল্লা ফতে হুমড়ি খেয়ে নীলিমা দরজা ঠেলে ভেতরে আবিরের উপর পড়ে। না, কোনো সিনেমেটিক স্টাইলে ওরা একে অপরের চোখের গহীনে ডুবে থাকেনি। পড়া মাত্রই নীলিমা সোজা হয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে থাকে, আর আবির চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে আছে। নিচের দিকে তাকিয়েই কাপা গলায় নীলিমা বলে, মাফ করবেন, আসলে শাড়ির সাথে। পুরো কথা বলতে পারেনি নীলিমা, তার আগেই আবিরের রাগী কণ্ঠে ভেসে এলো, যেটা পরে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না, সেটা না পড়লেই কি নয়? আসলে পায়ের সাথে শাড়ি প্যাচ লাগছিল, তাই বুঝতে পারিনি, মাফ করবেন। আবির নীলিমার পা থেকে মাথা পর্যন্ত দেখে মৃদু হেসে বলে ওঠে। শাড়ির আর কি দোষ? মানুষের দেহের চেয়ে বড় তো দেখি শাড়ি। ভীরু চোখে নীলিমা আবিরের দিকে তাকায়। আবিরের বুকের প্রশস্ত লোমগুলোর দিকে দৃষ্টি যায় নীলিমার। আবির কিছুটা লজ্জা পেয়ে সাথে সাথে অন্যদিকে ঘুরে যায়। ভ্যাবাচাকা নীলিমা ভ্রু কুঁচকে বিষয়টা কি হয়েছে বোঝার চেষ্টা করছে। আমার তোয়ালে। এতক্ষণে নীলিমা বুঝতে পারে আবিরের হঠাৎ এভাবে ঘুরে যাওয়ার কারণ। কোনো কথা না বাড়িয়ে নীলিমা তোয়ালেটা রেখে চলে আসে ওখান থেকে। শরীরটা মুছে শরীরে কোনো রকম তোয়ালে পেঁচিয়ে দরজা ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে আবির। দরজার ওপাশে থেকে ও মাগো করে বেরিয়ে আসে নীলিমা। নীলিমাকে কনুইয়ে হাত রেখে ফ্লোর থেকে উঠতে দেখে কিছুটা ভড়কে যায় আবির। প্রশ্ন করে নীলিমাকে, আপনি আপনি এখানে কি করে? গাঁদা ফুলের মালা দেয়ালের সাথে আটকানো, ওটাই নামাতে গিয়েছিলাম। কাপা স্বরে কথাগুলো বলে নীলিমা আবিরের দিকে তাকায়। আবির দরজাটা ধাক্কা দিয়ে মিশিয়ে দেখে দরজার পাশে একটা বড় চেয়ার আর তার পাশে আদিবাপুর বাচ্চার ছোট চেয়ার রাখা। সেগুলোর দিকে ইঙ্গিত করে প্রশ্ন করে আবির, তো এগুলো এখানে কেন? আদিত্যর চেয়ারে রুমে কেন? মাথা নিচু করে নখ চিমটাতে চিমটাতে নীলিমার জবাব। দুই চেয়ার একসাথে করে ওপরে উঠে মালাটা নামাতে চেয়েছিলাম। আবির এতক্ষণে বুঝতে পারে নীলিমার ওমাগো করে ফ্লোর থেকে ওঠার আসল কারণ। স্মিত হাসে আবিরের জবাব, ওইটা তো ওকি দিয়ে নাগাল পাওয়া যায়, তার জন্য এত চেয়ারের কি দরকার? আমি তো আপনার মতো বড় মানুষ না, আপনি তো বড়, তাই আপনার ওকে দিলেই চলবে। গলা ছেড়ে হেসে দেয় আবির। মুখে হাসির রেখা নিয়ে প্রশ্ন করে, তাই বুঝি? প্রশ্ন উত্তরে খেতে আসুন বলেই নীলিমা রুম ছেড়ে পালায়। রাত্রের ঘটনা। বিকেলেই সব মেহমান বিদায় নিয়েছে, এই জন্য রাত্রে ঠিক কি পরিমাণ চালের ভাত রান্না করবে তা জানার জন্য নীলিমা শাশুড়ির রুমে যায়। শাশুড়ি তখন স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত ছিল। নীলিমাকে প্রবেশ করতে দেখে নাটকের সাউন্ডটা একটু কমিয়ে ফেলে।
ধীর গলায় নীলিমা তার শাশুড়িকে ডাক দেয়, প্রশ্ন করে, মা, বলছি মেহমানরা সবাই তো চলে গেছে, বাসায় তো এখন কয়েকজন আছি, খুব বেশি ভাত লাগবে না মনে হয়। এখন কি পরিমাণ চালের ভাত রান্না করব? প্রশ্ন শুনে নীলিমার শাশুড়ি বন্ধ করে ফেলে টিভি, তারপর চিল্লানো শুরু করে। ওনার চিল্লানো শুনে কাজের মেয়ে সহ ছুটে আসে আবিরের বাবা। এসে দেখে নীলিমাকে খুব তিক্ত কথা শোনাচ্ছে ওনার স্ত্রী। পরিস্থিতি শান্ত করার জন্য আবিরের বাবা নীলিমাকে জিজ্ঞেস করে। কি হয়েছে রে মা? উত্তরে নীলিমার শাশুড়ি যা বলে তা শুনে শ্বশুর, কাজের মেয়ে সবাই অবাক দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকিয়ে আছে। ওনার কথা বিশ্বাস করতে যেন ওদের কষ্ট হচ্ছে। হওয়ারই কথা, শাশুড়ির ভাষ্যমতে নীলিমা ওর শাশুড়িকে নাকি বলেছে যে ওনার বাপের বাড়ির মানুষজন একটু বেশি খায়। এখন তো ওরা চলে গেছে, এখন কি পরিমাণ চালের ভাত রান্না করবে? নীলিমার শ্বশুর কাজের মেয়ের দিকে তাকিয়ে বলে, যা, তোর ভাবিরে নিয়ে যা, রান্না শুরু কর গিয়ে। আর কোনটায় কি পরিমাণ মশলা দিস সেটা ভালোভাবে দেখিয়ে তবেই রান্না করিস। মাথা নেড়ে নীলিমাকে নিয়ে রুম থেকে চলে যায় কাজের মেয়ে। আদিমের মা, এখনো সময় আছে, চিন্তাধারা মন মানসিকতা পরিবর্তন করো, না হলে তোমায় পরে পস্তাতে হবে। ভুলে যেও না তুমিও একজন মেয়ের মা। জবাবে কিচ্ছু বলেনি নীলিমার শাশুড়ি, শুধু মুখটা কালো করে অন্যদিকে ঘুরিয়ে নেয়। রাত্রে খাওয়া দাওয়ার পর্ব শেষে সবাই সবার রুমে চলে গেলে ভয়ে ভয়ে নীলিমা আবিরের রুমের দিকে পা বাড়ায়। আবির বিছানায় চুপটি করে বসেছিল, নীলিমাকে দেখে কিছুটা নড়ে বসে। কি হলো? ওইখানে দাঁড়িয়ে কেন? আসেন। ধীর পায়ে নীলিমা রুমে প্রবেশ করে। আবির বিছানায় আর নীলিমা সোফায় চুপটি করে বসে আছে, কারো মুখেই কোনো কথা নেই। এভাবে মিনিট 30 অতিবাহিত হওয়ার পর মুখ খোলে আবির, বিছানা থেকে উঠে দাঁড়ায়, নীলিমার দিকে তাকিয়ে বলে, রাত তো অনেক হয়েছে, শুয়ে পড়ুন, আমি একটু বাইরে যাচ্ছি। আবির বাইরে চলে গেলে নীলিমা সোফা থেকে উঠে দাঁড়ায়, খাট থেকে একটা বালিশ নিয়ে রুমের এক কোণা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুটিসুটি মেরে সেখানটায় শুয়ে পড়ে। বন্ধুদের সাথে আড্ডা দেয়া শেষে রাত্রি 11:30টার দিকে বাসায় ফিরে আবির। দরজাটা ফাঁক করে রুমে ঢুকে আবির খাট ফাঁকা দেখতে পায়। ও কি তাহলে ঘুমায়নি এখনো? হয়তো বাথরুমে গেছে। এটা ভেবে আবির চুপটি করে বিছানার এক পাশে খালি রেখে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু এ কি, আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেল, ও আসছে না কেন? বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আবির। বাথরুমে গিয়ে নীলিমাকে না পেয়ে চমকে যায়। এত রাত্রে কোথায় গেল তাহলে? বাসায় তো সবাই ঘুমিয়ে আছে। নীলিমা নীলিমা করে ডাকতে ডাকতে রুমে যায়। কোনায় কিছু একটা নড়ছে, কি ওখানে? আবিরের দৃষ্টি যায় রুমের এক কোণে, যেখানে নীলিমা গুটিসুটি মেরে শুয়েছিল। আবিরের ডাক শুনে শোয়া থেকে উঠে বসে নীলিমা, বাচ্চাদের মতো চোখ কষলে আবিরের দিকে ফিরে তাকায়। ভয়ে ভয়ে প্রশ্ন করে আবিরকে। কি হয়েছে? আবির মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়, না, কিছু না। ও, বলে নীলিমা পূর্বের নাই গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আবির দাঁড়িয়ে থেকেই প্রশ্ন করে। ফ্লোরে শুয়ে আছেন কেন? প্রশ্ন শুনে শোয়া থেকেই আবিরের দিকে তাকায় নীলিমা। ইতস্তত আবির বলে, না মানে আপনার কোনো অসুবিধা হবে না তো ফ্লোরে ঘুমাতে? তাচ্ছিলের হাসি দিয়ে নীলিমার জবাব। আমার বাবার আপনাদের মতো এত বড় বাড়ি নেই, আমাদের একটা ছোট্ট ঘর আছে, তার মাঝে বেড়া দেয়া। ঘরে একটাই মাত্র পুরনো চৌকি, বাবা মা আর ছোট ভাই সহ আমরা 5 জন সেই চৌকিতেই ঘুমিয়েছি অনেক বছর। তার একটু বড় হতেই আমি আর লিমা ওনাদের থেকে আলাদা হয়ে যাই। আমাদের জন্য ঘরের মাঝখানে বেড়া দিয়ে তার পাশে বিছানা করা হয়। সেই থেকে খেজুর পাতার চাটাই পেতে আমি আমার বোন মাটিতে ঘুমাতাম। সেই মেয়েকে আপনি অসুবিধার কথা বলছেন? চুপ হয়ে যায় আবির। চোখের কোণে অশ্রুরা জড়ো হয়। লাইটটা অফ করে চুপটি করে শুয়ে পড়ে আবির। কপালে হাত রেখে শুয়ে আছে আবির। ওর কানের কাছে বারবার বন্ধুর বলা কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। বাবা, বোন, দুলা ভাইয়ের সাথে রাগ, প্রথম রাতেই বউয়ের সাথে উঁচু গলায় কথা, ধমক, বালিশ ছুঁড়ে দেওয়া, এসবের কারণ একটাই, আর সেটা হলো মেয়েটা কালো, তোর বোনের মতো নয়। আমরা বুঝে গেছি রে আবির, যতই মুখে বড় বড় কথা বলিস, তুই ঠিক অন্য 8-10টা মানুষের মতোই, ঘৃণা করিস কালোদের, বাঁকা দৃষ্টিতে দেখিস। শিক্ষিত হলেও তোর মন মানসিকতা, চিন্তাধারা প্রাচীনকালের মানুষের মতোই রয়ে গেছে। আবির আবির ভাবছে, সত্যি কি আমার চিন্তাধারা এরকম? আমি কি সত্যি ওর গায়ের রঙে অসন্তুষ্ট? না না, এ হতে পারে না। যে আবির কলেজে শত শত ছেলে মেয়েদের নৈতিকতার শিক্ষা দেয়, মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দেয়, সে আর যাই হোক অমানুষ হতে পারে না। আচ্ছা, অমানুষ না হলে আমি ওকে কেন বউ হিসেবে মেনে নিতে পারছি না? ওর অপরাধ কোথায়? কি করেছে ও? কেন আমি ওকে দূরে সরিয়ে দিলাম? এর পিছনে কি কারণ? ওর বয়স নাকি গায়ের রং? উত্তর খুঁজে না পেয়ে বিছানায় উঠে বসে আবির। লাইটটা জ্বালিয়ে ধীর পায়ে নীলিমার দিকে এগিয়ে যায়। মনে হচ্ছে ঘুমিয়ে গেছে।
আর ঘুমাবে না? এইটুকু মেয়ে হয়েও সারাটা দিন যেভাবে শুধু দৌড়িয়ে কাজ করেছে, তাতে ক্লান্ত হওয়ারই কথা। মাথার বালিশ কুনুয়ে নিচে দিয়ে বেঘরে ঘুমাচ্ছে নীলিমা। বালিশ ঠিক করতে গিয়ে আবির দেখতে পায় নীলিমার কুমি কেমন কালো হয়ে আছে। মুহূর্তেই সকালের ঘটনার কথা মনে হয়ে যায়। একটা হাসি দিয়ে আবির নীলিমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর গায়ে চাদর টেনে দিয়ে লাইটটা অফ করে চুপটি করে নীলিমার পাশে শুয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে নীলিমা নিজেকে খাটে আবিষ্কার করে, ভরকে যায়। আরও যখন পাশে শুয়ে থাকা আবিরের উপর ওর একটা পা আর একটা হাত ওঠানো দেখে। আমি তাহলে ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে এখানে এসে পড়লাম না তো? নিশ্চয় আমার পুরনো রোগটা জেগে উঠেছে। ভয়ে নীলিমার বুক ধুকটুক করছে। দুলাফে নীলিমা আবির জেগে ওঠার আগে রুম ছেড়ে পালায়। ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়েছিল নীলিমা, রুটি আর ডাল। এটা দেখেও কিছুক্ষণ ঘ্যানর ঘ্যানর করলো শাশুড়ি। একটা রুটি একটু পুড়ে গিয়েছিল, ব্যাস সেটা নিয়ে শুরু হলো। তারপর বাপ জন্মে এমন ডাল দিয়ে রুটি খায়নি, এই সেই আরো কত কি। বিকেলে আবির ওর বন্ধুলাভের সাথে লুডো খেলছিল আর হাসাহাসি করছিল। ড্রয়িং রুমে বসে নীলিমা ওপর থেকে সেটা দেখে থমকে দাঁড়ালো। আবিরের হাসি মুখটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এ বাড়িতে আসার পর এই প্রথম নীলিমা আবিরের হাসি মুখ দেখেছে। মানুষটার চেহারার মতো হাসিটাও খুব সুন্দর। হাসি দেখে ঘোর লেগে যায় নীলিমার। ঘোর কাটে ননাস আদিবার ডাকে। কি হলো? এইখানে দাঁড়িয়ে কেন তুমি? আসো, নিচে আসো। ননাসের ডাকে সাড়া দিয়ে নিচে নামে নীলিমা। ওই মেয়ে ওখানে বসছে কেন? এখানে আসো, আবিরের পাশে বসো। কথাটা বলেই ননাসের হাজবেন্ডের জায়গা দিয়ে উনি আদিবা আপুর পাশে চলে যায়। বসবে না করেও কাঁপা কাঁপা দৃষ্টি নিয়ে আবিরের দিকে তাকিয়ে নীলিমা ওর পাশে বসে। পাশে বসার পর নীলিমা লক্ষ্য করেছে আবির কেন যেন একটু পর পর ওর দিকে তাকাচ্ছে। ভয়ের মাত্রা আরো বেড়ে যায় ওর। মাকে চা দিতে হবে, আমি উঠি। মিথ্যে অজুহাত দেখিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়াতেই তার জন্য কাজের মেয়ে আছে। কথাটা বলে নীলিমার ননাস নীলিমাকে আবারও বসায়। খেলা শুরু হলো। আবির দুলাভাই বনাম নীলিমা আপু। গুটি চালাচালির সময় আবিরের হাতের সাথে নীলিমার হাত লেগে গেছে অনেকবার। তারই সূত্র ধরে দুজনের মধ্যে চোখাচোখিও হয়েছে। তারপর আবার খেলায় নীলিমাদের জয় হয়েছে। এই প্রথম লুডো খেলায় আবিরের হার হয়েছে, তাও নীলিমার কাছে। খেলা শেষে শাশুড়ির ডাকে দৌড়ে যায় নীলিমা। তার সাথে আবিরও উঠে দাঁড়াচ্ছিল। বোন আদিবার কথায় আবারও বসে। কিছু বলবা? বলবো না, শুনবো। গত পরশুদিন রাত্রে কি কি হয়েছে তোদের রুমে সেটা শুনতে চাই। আপু এসব কি বলছো? তুমি না আমার বড় বোন হই, তবে সেটা নামে, কাজে নয়। কাজে হলে ঠিক বাবা বোনের কথা মেনে নিতে। কি বলতে চাচ্ছ তুমি? আমি যা বলতে চাইছি আশা করি তুই তা বুঝে গেছিস। আপু প্লিজ এভাবে কথা না ঘুরিয়ে সোজাসাপটা বলো, কি বলতে চাচ্ছ তুমি? আবির, মা অন্যরকম হলেও তোকে আমরা ঠিক ভালো মানুষ ভাবতাম। ভাবতাম মা না বুঝলেও তুই ঠিক বুঝবি, কিন্তু আমরা ভুল ভাবছিলাম যে মানুষকে মানুষের মর্যাদা দিতে পারে না, তার থেকে আর যাই হোক ভালো কিছু প্রত্যাশা করা যায় না। উপস্থিত হয় আবিরের বাবা। মেয়ের সাথে তাল মিলিয়ে বলে, যে ছেলে শত শত মানুষকে শিক্ষা দেয় মানুষের চেয়ে বড় কিছু নেই, সেই ছেলে কিনা এরকম মনের অধিকারী? হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগছে। এই আবিরকে নিয়ে আমি গর্ব করতাম। এই আবিরকে? গর্জে ওঠে আবির। চুপ করো তোমরা, আমি আর নিতে পারছি না। কেন চুপ করবে ওরা? তুমি বলো মেয়েটার কি অপরাধ? কেন ওর সাথে এরকম ব্যবহার করছো? ও কালো এজন্য নয় তো? পাশ থেকে আবিরের দুলাভাই বলে ওঠে। আবির দাঁতের দাঁত চেপে বলে, আমার কাছে সব মানুষই সমান দোলা ভাই। তাহলে কেন এরকম করছিস? এরকম করছি কারণ আমি এ ধরনের মানুষকে ঘৃণা করি আপু। এই বললি সবাই সমান, এখন এবার ঘৃণা? ভালো তো। বাবা, হাসার কোনো কথা বলিনি এখানে। তুমি হয়তো জানো না, আমি মনে প্রাণে সবসময় একটা জিনিসই চাইতাম, আর সেটা হলো জীবন সঙ্গিনী হিসেবে পাশের মানুষটা যেরকমই দেখতে হোক না কেন তাকে হতে হবে প্রতিবাদী, শক্তিশালী, মননের অধিকারী। কালো হোক ধলা হোক যেরকমই হোক, আমি শুধু চাইতাম আমার বউটা শিক্ষিত এবং মার্জিত রুচিবোধ সম্পন্ন ব্যক্তি হোক। কিন্তু তোমরা এটা কি করলে? ওহ, তোর প্রবলেম তাহলে এই জায়গায়? কোন জায়গায়? এই যে নীলিমা অশিক্ষিত। প্রবলেমটা এই জায়গায় নয় আপু, প্রবলেমটা হলো ওর মন মানসিকতা বড্ড সেকেলে। অন্যায় প্রতিবাদ করার কোনো ক্ষমতাই ওর নেই, বিশেষ করে বয়সের ক্ষেত্রে। কোথায় 15 বছরের এক কিশোরী আর কোথায় 27 বছরের যুবক। বয়সের ক্ষেত্রে ওর সাথে আমার অনেক ব্যবধান।
ওকেও তুই যোগ্য করে তৈরি করতে পারিস, গড়ে তুলতে পারিস তোর মনের মতো। এর জন্য শুধু মনের একটু জোর দরকার। জানিস, নীলিমা স্কুলের ফার্স্ট গার্ল। আপু প্লিজ, আমি আর শুনতে চাচ্ছি না, ক্ষমা করো। আবির কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমে চলে যায়। পুরো রাতভর আবির চিন্তা করলো। সবশেষে আদিবাবুর কথা মনে হলো ওর। বারবার কানের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো ওনার বলার শেষ কথা, ওকে তুই তোর মনের মতো করে গড়ে তুলতে পারিস। সত্যি কি এটা সম্ভব? আমি ওকে আমার মতো করে গড়ে তুলতে পারবো? নীলিমা স্কুলের ফার্স্ট গার্ল ছিল। শোয়া থেকে উঠে বসে আবির। ট্রিম লাইটের মৃদু আলোয় আবির ঘুমান্ত নীলিমার মুখের দিকে তাকিয়ে আচমকা একটা রহস্যজনক হাসি দেয়। সকাল 11টা। শাশুড়ির জন্য চা তৈরি করে দৌড়ে নীলিমা শাশুড়ির রুমের দিকে এগোতে থাকে। নীলিমাকে এভাবে দৌড়াতে দেখে কিছু একটা বলতে গিয়েও থেমে যায় আবির। নীলিমার সামনের দিকে এগোচ্ছে। নিশ্চুপ আবিরও ধীর পায়ে নীলিমাকে অনুসরণ করছে। পৌঁছে যায় শাশুড়ির রুমে। মা, চা। একটা হাসি দিয়ে চলে যাচ্ছিল আবির। হঠাৎ ভেতর থেকে মায়ের চিল্লানোর স্বর ভেসে আসে। আবির ফিরে তাকায় রুমের দিকে। ওর মা নীলিমাকে হাত থেকে পড়ে কাপ ভাঙার অপরাধে যা ইচ্ছে তাই কথা শোনাচ্ছে। অলক্ষী, অপয়া বলে গালি দিচ্ছে বাপ তুলে। কথা ধরে নীলিমা অনেক সহ্য করেছে, আজ ধৈর্যের ভাত ভেঙে গেছে। কথায় কথায় বাবা মা তুলে গালিগালাজ। আজ মৃত বাবাকে নিয়ে কথা বলেছে। না, আর মেনে নেওয়া যায় না। ক্ষমা করো মা, আমাকে আজ মুখ খুলতেই হচ্ছে। কথাটা মনে মনে বলে আবারও বলতে শুরু করে নীলিমা। মা, আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে কথায় কথায় বাপ্পা তুলে গালি দেয়া এবার বন্ধ করুন। অনেক সহ্য করেছে, আর পারছি না মা। তুই আমাকে ধমক দিচ্ছিস কেন? কি করবি? আমি তোর ওই শয়তান বাপের নাম নিলে কি করবি তুই? আমার নামে নালিশ করবি শ্বশুরের কাছে? আমায় বাড়ি ছাড়া করবি? কালকের মেয়ে হয়ে তুই আমায়... এতটুকু বলে থেমে যায় নীলিমার শাশুড়ি। কি ব্যাপার, উনি এদিকে কি দেখছেন? বলেই পেছনে ফিরে তাকায় নীলিমা। আবিরকে এভাবে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নীলিমার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। এদিকে নীলিমার শাশুড়ির মনেও ছোটখাটো ঝড় বয়ে যাচ্ছে। সেটা ওনার মুখ দেখেই বোঝা গেছে। শাশুড়ি বুঝতে পারছে আবিরের প্রশ্ন থেকে আজ আর নিস্তার নেই, কারণ উনি ওনার ছেলেকে খুব ভালো করেই চেনেন। শান্ত এবং গম্ভীর প্রকৃতির আবির সবসময় রাগে না, তবে যখন রাগে তখন কুরুক্ষেত্র বয়ে যায়। ভয়ে আবিরের মা হায় আল্লাহ হায় আফসোস করছে। আবির ওর মাকে অবাক করে দিয়ে নীলিমাকে ফ্লোর থেকে টেনে তোলে। নীলিমা তখন ভাঙা কাপের টুকরো জড়ো করছিল, আর ওর কিছু বুঝে ওঠার আগেই আবির ওকে টানতে টানতে রুমে নিয়ে যায়। নিশ্চয় উনি মায়ের সাথে তর্ক করার সময় তা শুনে নিয়েছে। হে আল্লাহ, এখন আমার কি হবে? কেন আমি মায়ের কথা মতো চুপ করে থাকতে পারলাম না? এখন যদি উনি আমায় তাড়িয়ে দেয়, কি হবে আমার? মা, বোন, ওরাই বা সমাজে মুখ দেখাবে কি করে? আবির আলমারি খুলে ভেতর থেকে নীলিমাকে 3 পিস বের করে দেয়। সেটা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে নীলিমা, আর মনে মনে বিলাপ করতে থাকে। আজ আর সব গেল, মায়ের কথা না শোনাতে আজ আমার সব শেষ হয়ে গেল। আবির রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে বলে যায়, ঢাকায় যাব, এসে যাতে রেডি দেখি। আবির রুম থেকে বের হয়ে সরাসরি মায়ের রুমে যায়। মা তখন কপালে হাত দিয়ে চিন্তিত মনে টিভির সামনে বসেছিলেন। আবিরকে দেখেও না দেখার ভান করে টিভির দিকে তাকিয়েছিলেন। রিমোট দিয়ে টিভির শব্দটা অফ করে মায়ের দিকে তাকায় আবির। জোর করে মুখের হাসির রেখা টেনে প্রশ্ন করে ওর মা, কি রে, কিছু বলবি? হ্যাঁ। বস এখানে। বসতে আসিনি, ঢাকায় চলে যাচ্ছি, সেটাই বলতে আসলাম। কিন্তু তোর না 7 দিনের ছুটি দিয়েছে? দিয়েছিল, একটা জরুরি কাজের কথা মনে পড়েছে, তাই এখন চলে যেতে হচ্ছে। ছুটিটা ওখানেই কাটাবো। ও, কখন রওনা দিবি? এখন আসি, ভালো থেকো। মায়ের কথা উপেক্ষা করে আবির চলে যাচ্ছিল। কি মনে করে যেন দরজার সামনে থেকে ফিরে আসলো। টিভির দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আর একটা কথা, এই স্টার জলসা জি বাংলার খলনায়িকাদের চরিত্র না ফলো করে বিটিভি দেখো। বিটিভির শাবানা, কবরী, ববিতা ওদেরকে ফলো করো। আদর্শ মা গঠনে কাজে দিবে এটা। আর কিছু বলতে পারেনি আবির। গত 3 দিন ধরে আবির নীরবে সব লক্ষ্য করে গেছে, কিন্তু বুঝতে দেয়নি মাকে। আজ মেজাজ চরম পর্যায়ে খারাপ হয়ে গেছে, তাই কথাগুলো না বলে পারেনি। এখানে থাকলে হয়তো মাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিতে পারে, কিন্তু আবির রাগের বশে কোনো ভুল করতে চাচ্ছে না, কারণ শত খারাপই হোক মা তো মাই। আবির রুম থেকে বেরিয়ে যায়। এদিকে নীলিমা আবির রুম থেকে বেরিয়ে আসার পর হুম হুম করে কেঁদে দেয়। মনে মনে বলছে, তার মানে আমার ধারণাই ঠিক, উনি আমাকে বিদায় করে দেবে চিরতরে এ বাড়ি থেকে। ঢাকায় গিয়ে হয়তো আমায় ছেড়ে দেবে। হে আল্লাহ, এখন আমার কি হবে? খাটে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে নীলিমা। ঠিক তখনই রুমে প্রবেশ করে আবির।
আবিরের রক্তলাল চোখ দেখে থরথর করে কাঁপতে থাকে নীলিমা। কাঁপতে কাঁপতেই খাট থেকে উঠে দাঁড়ায়। কি হলো? এইভাবে ছাগলের মতো ভ্যাবে করছো কেন? কান্না থামিয়ে মাথা নিচু করে আছে নীলিমা। ছাজালো কণ্ঠে আবির বলে, কথা কি কানে যাচ্ছে না? শাড়ি চেঞ্জ করে 3 পিস পরতে বলছি। আমি এ বাড়িতেই থাকবো, কোথাও যাব না। তাই আমি চেঞ্জও করব না। তোমাকে চেঞ্জ করতে হবে না, আমি করিয়ে দিচ্ছি। দাঁতে দাঁত চেপে নীলিমার সাঁচল ধরে টান মারে আবির। না প্লিজ, আমি করতে পারবো। প্লিজ আপনি এরকম করবেন না। আমি পরবো শাড়ি। চোখ দুটো বন্ধ করে নীলিমার জবাব। ঠিক আছে, 10 মিনিট। 10 মিনিটের ভিতর আমি রেডি চাই। কথাটা বলেই দরজা আটকে দিয়ে বাইরে চলে যায় আবির। 10 মিনিট পর 3 পিস পরে মাথা নিচু করে খাটের একপাশে বসে আছে মায়া। আর ওর চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। চলো। হঠাৎই নীলিমা আবিরের পা জড়িয়ে ধরে কান্না শুরু করে। ভ্যাবাচাকা খেয়ে থমকে দাঁড়ায় আবির। কিছু বলতে যাবে তার আগে নীলিমার বিলাপ। হাত জোর করছি, আমায় ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করে দিন। আমি আর কখনো মায়ের মুখে মুখে কথা বলবো না। আমার বাবার নামে শপথ করে বলছি, আমায় ক্ষমা করুন। দয়া করুন আমায়, দয়া করে আমাকে তালাক দেবেন না। শেষ কথাটা শুনে মাথা গরম হয়ে যায় আবিরের। পা থেকে উঠিয়ে ঠাস করে নীলিমার গালে কষে একটা থাপ্পড় মারে। সাথে সাথে নীলিমা চুপসে গিয়ে আবিরের চোখের দিকে তাকালো। দ্বিতীয়বার কখনো যদি এরকম ফালতু কথা বলতে শুনি না, তাহলে এক থাপ্পড়ে মুখের সবকটা দাঁত ফেলে দিব। পা চালাও। এবার আর জোর করতে হয়নি। আবির সামনের দিকে চলছে আর নীলিমা কোনো কথা ছাড়াই আবিরের পেছন পেছন দৌড়াচ্ছে। বাসা থেকে বেশ খানিকটা দূরে গিয়ে আবির থামে। নীলিমা তখনও দৌড়াচ্ছে। নীলিমার জন্য দাঁড়িয়েছিল আবির। তখনই আবিরের বাবার ফোন। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, এভাবে রাত দেখি হননি একেবারে বাসা থেকে বের হয়ে গেলি? তো বউয়ের কাগজ কেনার জন্য টাকা কিছু আছে সাথে? হ্যাঁ, কিছু টাকা আছে কি? উফ বাবা, আমি ভুলে গিয়েছিলাম। প্লিজ বাবা, হাদিবা আপুকে ফোনটা দাও। উতলা কণ্ঠে আবিরের জবাব। এত উতলা দেবে না। দিবা আলমারি থেকে কাগজ বের করছে, তুই মোরে একটু দাঁড়া। ঠিক আছে বাবা, রাখি। আবির কল রেখে পাশে নীলিমার দিকে তাকায়। নীলিমা এতক্ষণে ওর কাছে এসে পৌঁছেছে আর বড় বড় নিঃশ্বাস ফেলছে। আবির সেদিকে তাকিয়ে প্রশ্ন করে নীলিমাকে, কি হলো, হাঁপাচ্ছ কেন? আপনার জন্যই তো। আমার জন্য? তা নয় তো কি, এভাবে কেউ দৌড়ায়? আবির নীলিমার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে প্রশ্ন করে, উচ্চতা কত? 5 ফিট 10। এই জন্যই তো কি? দৌড়াচ্ছ তুমি, আমি নয়। নীলিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিনিট পাঁচেক পর সেখানে উপস্থিত হয় আবিরের বোন আদিবা। নীলিমার হাতে কাপড়ের ব্যাগটা দিয়ে আবিরের হাতে কিছু টাকা তুলে দেয়। অতবার বিদায় নেয় আদিবা। আরো মিনিট 10 হেঁটে তবেই বাস স্টপে পৌঁছাতে হবে ওদের, কারণ এখানে গাড়ি ঘোড়া পাওয়া যায় না। তাই আবির আবারও হাঁটতে শুরু করলে পেছন দিয়ে দৌড়ানো শুরু করে নীলিমা। কিছু দূর গিয়েই থেমে যায় আবির। ফিরে তাকায় নীলিমার দিকে। নীলিমা দৌড়ে এসে আবিরের সাথে একত্রিত হলো। দাও, ব্যাগটা আমার কাছে দাও। নীলিমা হাত বাড়াতেই আবির ব্যাগটা নিয়ে নেয়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, এবার হাঁটো, পিছনে যাতে না পড়ো। আর ছোট বলে? আবির মুচকি হেসে পাশে ফিরে তাকায়। নীলিমা তখন আবিরের সামনে সামনে থাকার জন্য দৌড়াচ্ছে রীতিমতো। দুপুর 12:30টার দিকে বাড়ি থেকে বের হলেও প্রচন্ড জ্যামে আটকে থাকার কারণে আবির নীলিমাকে নিয়ে সন্ধ্যা 6টায় ঢাকায় নিজ বাসায় পৌঁছে। ক্লান্ত আবির ব্যাগটা আলমারির ভেতর ঢুকিয়ে রেখে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। এদিকে নীলিমা কৌতূহলী দৃষ্টিতে রুমের এ প্রান্ত থেকে ও প্রান্তে তাকাচ্ছে। ঠিক যেমনটা রাস্তায় করেছিল। জীবনের প্রথম শহরে এসেছে, তাই অবাক দৃষ্টিতে বিশ্ব রোডের নিচে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছিল নীলিমা। চালককে ভাড়া মিটিয়ে দিয়ে আবির নীলিমার এহেন আচরণ দেখে মিটমিটে হাসছিল। নীলিমার তাতে কোনো খেয়াল নেই। ও তখনও গোল হয়ে যাওয়া রাস্তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। কাছে গিয়ে ছুঁয়ে দিতে হুঁশ হয় নীলিমার। আর এভাবে ঘুরঘুর করতে গিয়ে গাড়ি চাপা পড়ছিল প্রায়। অল্পের জন্য বেঁচে গেছে। ভাগ্যিস আবির টান মেরে কাছে নিয়ে আসে। এটা রুম, বিশ্ব রোড না। ঘুরঘুর করে রেখে ফ্রেশ হয়ে আসো। আবিরের কথায় ঘোর কাটে নীলিমার। যাচ্ছি বলে দরজা দিয়ে বাহির হয়ে আরেক বাসার রুমে প্রায় ঢুকেই পড়ছিল। দরজার সামনে থেকে আবির গিয়ে নীলিমাকে টেনে আনে। তারপর ওয়াশরুমের কাছে নিয়ে যায়। এটা ওয়াশরুম, আর যেখানে ঢুকছিলা ওইটা বেডরুম। সদ্য বিবাহিত এক দম্পতি ওইখানে ভাড়া থাকে। আসলে আমি জানতাম না। ইটস ওকে। আপনিও কি এখানকার ভাড়াটিয়া? ফিরে তাকায় আবির। একটা মুচকি হাসি দিয়ে বলে, এটা আমার বাবার ফ্ল্যাট বাসা, কিনে ভাড়া দিয়ে রাখছে। সারাদিনের জার্নি ক্লান্ত শরীর নিয়ে আবির কিচেনে যেতে পারবে না বলে বাহির থেকে খাবার কিনে আনলো। বিরিয়ানির প্যাক নীলিমার হাতে একটা দিয়ে আবির খাওয়া শুরু করলো। নীলিমা ঢ্যাপ ঢ্যাপ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরের তাতে কোনো খেয়ালই নেই। পানি খেতে বোতল নেওয়ার সময় হাত বাড়ালেই
আবির নীলিমাকে আগের মতোই বিরিয়ানির প্যাক হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। কি হলো, দাঁড়িয়ে আছো যে? খাবে কখন? এখন বসো। নীলিমা খেতে খেতে আবিরকে প্রশ্ন করে। আপনার বাবার তো মাশাআল্লাহ অনেক সম্পত্তি আছে, তাহলে আপনি এত কিপটা কেন? হোয়াট? বিস্মিত চোখে আবির নীলিমার দিকে ফিরে তাকায়। কিপটা মানে কি বলতে চাচ্ছ তুমি? নীলিমা ভয়ে ঢোক গেলে, তারপর আমতা আমতা করে বলে। না মানে আপনার বাসায় প্লেট নেই তো তাই বলছিলাম। অবাকের চূড়ান্ত সীমায় আবির। কে বললো প্লেট নেই? আমার যতগুলো খাবার প্লেট আছে ততগুলো প্লেট কোনো ব্যাচেলর ছেলের নেই। তাহলে এখানে খান কেন? নীলিমা ওর হাতে রাখা বিরিয়ানির প্যাকেট দেখিয়ে বলে। এতক্ষণে আবির আসল ঘটনা বুঝতে পারে, কোনো রকম হাসি আটকিয়ে বলে। এই শখ হলো আর কি, তাই খেলাম আজকে। খাওয়া দাওয়া শেষে আবির নীলিমাকে রুমে বসতে বলে। ওপরে ভাড়াটিয়াদের রুমে যায়। আসবো? জি ভাইয়া আসুন। আড্ডা দিচ্ছিলে নাকি? খেয়েছি তো, তাই একটু বসুন ভাইয়া। আসলে তোমাদের তো বলেছি সকালে ফোনে তোমাদের ভাবির সম্পর্কে, ও আসছে আজকে আমার সাথে। এখন তোমরা কি সিদ্ধান্ত নিলা? ভাইয়া আমি তো বেডে একা একাই থাকি, ভাবি থাকতে পারবে, আমার কোনো সমস্যা হবে না। ওকে, তোমরা তাহলে পড়াশোনা করো, পরে না হয় ওকে দিয়ে যাব। আবির রুমে চলে আসলো। নীলিমাকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে কিছুক্ষণ পর ওদের সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে আসলো। পরদিন রাত্রিবেলার ঘটনা। ডিনার করে আবির একটু বাইরে গিয়েছিল। বাইরে থেকে এসে দেখে নীলিমা মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রশ্ন করে আবির। কি হলো, মন খারাপ? মন খারাপ করে উত্তর দেয় নীলিমা। আমি ওদের সাথে থাকবো না। কিন্তু কেন? ওরা কি সব কথা বলে, হাসাহাসি করে, আমার ভালো লাগে না। ওরা পড়াশোনা করে একটু মজা করে, আর কথা কিন্তু তুমিও কম পারো না, তাই প্লিজ আর কোনো অজুহাত নয়, চলো। আবির নীলিমাকে একরকম জোর করেই ওপরের রুমে দিয়ে আসে। রুমে এসে শুয়েছিল আবির। প্রায় ঘন্টাখানেক বিছানায় ছটফট করে উঠে বসে আবির। কোনোভাবেই ভালো লাগছে না দেখে ছাদে যায়। ছাদ থেকে ফেরার সময় অনেক হাসাহাসির আওয়াজ আসে ওই রুমে, ওই মেয়েদের রুম থেকে। কিসের এত হাসি, এটা বলার জন্য দরজার কাছে যেতেই আবির থমকে যায়। কি সব উল্টোপাল্টা প্রশ্ন করছিল ওরা নীলিমাকে। তোদের একটুও লজ্জা নেই? এই ছোট্ট মেয়েকে কি সব আজে বাজে প্রশ্ন করছিস তোরা? আজে বাজে নয়, তাই না ছোট আপু? আসো বসো এখানে। আচ্ছা নীলিমা, এবার একটু বলো তো, বাসর রাতে কি হয়েছিল তোমাদের মাঝে? কি হবে মানে কিভাবে শুরু করছো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। কি শুরু করব? আমি ফ্লোরে ঘুমাইছি আর উনি খাটে। ই আল্লাহ, তোমরা আলাদা ঘুমিয়েছিলে? তোমাদের হয়নি? আপু আপনাদের কথা বুঝি না, আর আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। নীলিমা উঠতে গেলেও ওকে টান দিয়ে হেনা বসিয়ে দেয়। তারপর আবারও প্রশ্ন করে। বলছি, তোমার বর কি তোমার শাড়ির আঁচল ধরে টান দেয়নি? বোকা মেয়ে লাফিয়ে উঠে বলে। হ্যাঁ আপু, দিয়েছে তো। কালকে সকালে উনি আমার আঁচল ধরে টান দিয়েছিল। সবাই একসাথে বলে উঠলো, ওয়াও। রোষা বিছানা থেকে লাফিয়ে উঠে বলল। ওরে আমারে কেউ মাইরাল। পাশ থেকে ঋতুর জবাব। চুপ করে এলেন, শুয়ে আছিস শুয়ে থাক, কথা বাড়াস না। তোরা কি মানুষ নাকি অন্য কিছু রে? এই ছোট বাচ্চাটার পিছনে কেন লাগছিস? কি লাভ তোদের এসব করে? আমরা যা ইচ্ছে তাই করব, তুই কেন শুনছিস এসব? তুই কানে তুলা দিয়ে শুয়ে থাক, রোবটের বাচ্চা রোবট। রেগে যায় রোষা। বিছানা থেকে উঠে নীলিমার হাত ধরে। বোন তুমি ভাইয়ার রুমে থাকো, এটা বেশ নিরাপদ। তবুও এখানে আর এসো না। কথাটা বলে দরজা খুলে রোষা। দরজার সামনে আবিরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীলিমার সাথে সাথে কেঁপে ওঠে রোষাও। কিছু একটা বলতে যাবে রোষা, তার আগেই নীলিমার হাত ধরে টানতে টানতে ওকে রুমে নিয়ে যায় আবির। রাগান্বিত গলায় বলা শুরু করে। রেগে গিয়ে শাড়ির আঁচল ধরে টান দিয়েছিলাম, সেটাও ওদের বলতে হলো? বলি, তোমার কি ন্যূনতম কমন সেন্স বলতে কিছু নাই? মন খারাপ করে নীলিমার জবাব। ওরা আমায় জিজ্ঞেস করছে তাই বলছি। দাঁতে দাঁত চেপে আবির বলে। তাই বলে এসব কথা তুমি বলে দিবে? গোপনীয়তা বলতে কি কিচ্ছু বোঝো না তুমি? মাথা নিচু করে নখ চিমটাতে চিমটাতে নীলিমার জবাব। আমি তো মিথ্যে কিছু বলিনি, তারপরেও ধমকাচ্ছেন কেন? ধমকাবো না, তোমায় চুমু দিব। ওরা ব্রেন ওয়াশ করছে, আর তুমি কি না, ভুলটা আমারই হয়েছে। যাক। ড্রিম লাইটটা জ্বালিয়ে বিছানার মাঝখানে কোলবালিশ রেখে তার একপাশে নীলিমাকে শুতে বলে আবিরও শুয়ে পড়ে। মুখটা কালো করে কিছুক্ষণ পর নীলিমাও শুয়ে পড়ে। পরের দিন ক্লাস 10-এর এক সেট বই আর প্রতি বইয়ের জন্য নোট কিনে আনে আবির। এই দেখে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করে নীলিমা। এগুলো আমার? হ্যাঁ তোমার। তোমার পড়াশোনা করতে হবে এখন থেকে, বাসায় বসে পড়বা। পরীক্ষার সময় আমিই নিয়ে যাব তোমাদের স্কুলে। চোখগুলো ছলছল করে নীলিমার, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। আর হ্যাঁ, এখন থেকে কথা একটু কম বলার চেষ্টা করবা। অযথা বক বক না করে বইয়ে মনোযোগ দিবা, কাজ হবে যেটা।
নীলিমা আচ্ছা বলে মাথা ঝাঁকায়। 6-7 দিন পরের ঘটনা। আবির কলেজ থেকে ফেরে। বাসায় ফিরে আবির নীলিমাকে কিছুক্ষণ পর পর পেটে হাত বোলাতে দেখে। কিছুটা অবাক হয় আবির। প্রশ্ন করে নীলিমাকে। নীলিমা, তোমার শরীর খারাপ? মাথা ঝাঁকিয়ে না বলে নীলিমা। রাত্রে খাবার খেয়ে শুয়েছিল আবির। পাশ থেকে নীলিমা বলে ওঠে, শুনছেন, আমি পেটে হাত দিয়েছিলাম কেন জানেন? মাথা উঁচু করে নীলিমার দিকে তাকায় আবির। প্রশ্ন করে। কেন? উত্তর দেয় নীলিমা। দেখছিলাম বাবু আছে কিনা পেটে। চমকে ওঠে আবির। হোয়াট? কিসের বাচ্চা? কার বাচ্চা? নীলিমার উত্তর। আর আবার আমার বিয়ে হয়েছে, বাচ্চা হবে না? কিছুটা ঘাবড়ে গিয়ে প্রশ্ন করে আবির। বিয়ে হলেই বুঝি বাচ্চা হয়? পণ্ডিতের মতো জোর গলায় বলে ওঠে নীলিমা। না না, শুধু বিয়ে হলেই হবে না, এক বিছানায় থাকতেও হয়। আমার এক ভাবিরও তো বাচ্চা হয়েছে বিয়ের পর। উনিও ভাইয়ের সাথে এক বিছানায় থাকতো। তার কয়দিন পরেই ওনার বমি হতো, মাথা ঘুরতো। এরপরে লাবিব হয়েছে। আমিও তো গতকাল বমি করছি। আমারও তো গাড়ি থেকে নামার সময় মাথা ঘুরছে। নীলিমা, কাল তুমি জার্নি করছিলা, আমার সাথে ঘুরতে গিয়েছিলা, তাই? পুরো কথা বলতে পারেনি আবির। তার আগেই গড়গড় করে বলতে থাকে নীলিমা। আমি মোটেও গাড়িতে উঠলে বমি করি না, মাথাও ঘুরায় না। আমার কেন জানি মনে হচ্ছে আমার পেটে বাবু আছে। বাচ্চা মেয়ের কথায় দম ফাটানো হাসি আসছিল আবিরের, কিন্তু হাসতে গেলে কারণ বলতে হবে পুস্কিটাকে। আবির চাচ্ছে না বাচ্চা মেয়েটার মগজে পোকা ঢোকাতে। চাচ্ছে না বলেই হাসি আটকানোর জন্য অন্য পাশে ঘুরতেই নিচে পড়ে যায়। ছোট্ট একটা হাত আবির ওর চোখের সামনে দেখতে পায়। আনমনেই মুখে হাসি ফুটে ওঠে ওর। হাতটা ধরে আবির বিছানায় ওঠে, শুয়ে পড়ে। পাশাপাশি বালিশে দুজন শুয়ে আছে। নিশ্চুপ আবির পিচ্চি নীলিমার হাসি দেখছে। যখন থেকে পড়ে গেছে সে, তখন থেকেই হাসা শুরু। একটু একটু করে হাসি বাড়তেই আছে। এক পর্যায়ে শোয়া থেকে উঠে বসে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিল বোধহয়। তাই ও মাগো করে পেটে হাত দিয়ে মাঝখানে বিরতি নিয়েছিল। এখন আবার হাসা শুরু করেছে। হাসতে হাসতে পাশে রাখা কোলবালিশ জড়িয়ে ধরেছে আর বলছে, ও মা গো, এত বড় হয়েও পড়ে যায়। চুপ করো, ভদ্রতার রেশ মাত্র নাই ভেতরে। কারো বিপদ থেকে মানুষ হাসে? অনেকটা ধমকের স্বরেই কথাটা বলে আবির। চুপ হয়ে যায় নীলিমা। অভিমানে নাক গালটা ফুলে গেছে নীলিমার। কিছুক্ষণ শুয়ে থেকে বিছানা থেকে উঠে চলে যায় সে। প্রথমে আবির ভাবছে হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু 25 মিনিট অতিবাহিত হওয়ার পরও যখন নীলিমা ফেরেনি, তখন শোয়া থেকে উঠে কি করছে নীলিমা এটা দেখার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ায়। নিশ্চুপ নীলিমাকে ওয়াশরুমের ঠিক পাশেই মাথা নিচু অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কাছে যায় আবির। ঠোঁট বাঁকিয়ে বালিকা নিঃশব্দে মন খারাপ করে দাঁড়িয়ে আছে নীলিমা। সাথে দাঁত দিয়ে নখও কাটছে। মৃদু হেসে কাছে যায় আবির। অনেকদিন হলো পিচ্চিদের কান্না দেখে না। আজ সেই কান্না দেখতে ইচ্ছে হচ্ছে, খুব ইচ্ছে হচ্ছে পিচ্চির ঠোঁট বাঁকানো কান্না দেখতে। আর তাই তো আদর করে কাছে টানার পরিবর্তে ধমক দেয় আবির। কত করে বলছি নখ দিয়ে নখ কাটবে না, তারপরও এরকম করছো। আমার কথা কি কানে যায় না? কেঁপে ওঠে নীলিমা। ছোট বাচ্চাদের মতোই মাথা উঁচু অবস্থায় থেকেই চোখটা ঘুরিয়ে আবিরের দিকে নেয়। আবিরের রাগান্বিত দৃষ্টি দেখে আবার নখ কাটায় ব্যস্ত হয়ে পড়ে নীলিমা। সেই সাথে ঠোঁট বাঁকিয়ে নিঃশব্দে কান্না। এক টানে বুকে নিয়ে আসে আবির নীলিমাকে। পিঠে মাথায় হাত বোলাতে থাকে। আদর পেয়ে থামার পরিবর্তে আহ্লাদে আরো ফুপিয়ে কেঁদে ওঠে। দিনগুলো এভাবেই কাটছিল হাসি আনন্দে, দুষ্টু মিষ্টি খুনসুটিতে। সেদিন ছিল বুধবার। নীলিমার মনটা প্রচন্ড খারাপ, কারণ পরদিনই ওর স্কুলের শেষ দিন, অথচ ও যেতে পারছে না। নীলিমাদের ব্যাচের বিদায় অনুষ্ঠান। যেহেতু বিদায় অনুষ্ঠান ফেব্রুয়ারির 21 তারিখে স্থির হয়েছে, তাই সব মেয়েরা আগে থেকেই ঠিক করে রেখেছিল সবাই মিলে একই রঙের শাড়ি, চুড়ি আর চুলগুলো খোপা করে তার সাথে বেবি ফুলের মালা পরে স্কুলে সমবেত হবে। নীলিমার মন খারাপ, কারণ একদিকে ও ঢাকায় আছে, অন্যদিকে ইচ্ছে থাকা সত্ত্বেও ও যেতে পারবে না, কারণ আবিরের কলেজে নাকি কি পরীক্ষা চলছে। আর না যাওয়ার সবচেয়ে বড় কারণ, ও শাড়ি পরতে পারে না। ও বাড়িতে আবিরের বোন আদিবা পরিয়ে দিয়েছিল, কিন্তু এখানে তো তেমন কেউ নেই। মন খারাপ করে নীলিমা যখন বাসায় বসে, তখন তার পাশে এসে আবির বসলো। মন খারাপ? মাথা নাড়ে নীলিমা। প্রশ্ন করে আবির, মন খারাপের কারণটা কি জানা যাবে? নীলিমা জানায়, কালকে বিদায়ী অনুষ্ঠান হবে আমাদের স্কুলে, অথচ আমি যেতে পারবো না। প্রশ্ন করে আবির। যেতে পারবে না মানে স্কুলের শেষ দিন আর তুমি যাবে না কেন? জবাব আসে, আপনার স্কুলে পরীক্ষা, কাল তো 11টার সময় অনুষ্ঠান শুরু হবে। পরীক্ষা শেষ, মন খারাপের কিছু নেই। গাড়ি আছে তো। তো আর সমস্যা কি? সকাল সকাল আমরা রওনা দিয়ে দিব। তারপরেও যেতে পারবো না। কেন? ওরা সবাই লাল সবুজের শাড়ি, লাল চুড়ি,
খোপায় বেলি ফুলের মালা পরে আসবে। আমার তো আর ওদের মতো এত কিছু নেই। বোকামে, এই জন্য কেউ মন খারাপ করে? আবির বসে থেকেই ফোন করে ওর বন্ধুর কাছে। বন্ধুকে নীলিমার শাড়ি চুড়ি আর বেলি ফুলের মালার কথা বলে ফোনটা রেখে নীলিমার দিকে তাকায়। নীলিমা ফ্যাল দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। ব্যাস, বন্ধুকে বলে দিয়েছি ও নিয়ে আসবে। যেহেতু ও তোমাকে দেখেছে তাই ঠিকঠাক মাপে সবকিছু কিনবে, কোনো সমস্যা হবে না। এখন চলো তো, খিদে পেয়েছে খুব। আবির নীলিমা খাওয়া দাওয়া করে শুয়ে বসে থাকে। আসর নামাজটাও আদায় করে নিয়েছে, কিন্তু বন্ধু ফেরার কোনো নামই নেই। আবির ফোন করে বন্ধুকে, জিজ্ঞেস করে, কিরে, শাড়ি কি তৈরি করে আনছিস নাকি? এত দেরি কেন হচ্ছে? উত্তর দেয় জোবায়ের। ঠিকই ধরেছিস, তোরই করছি তাই লেট হচ্ছে। তবে সেটা শাড়ি নয়, ব্লাউজ ম্যাচিং করে কাপড় কিনে বানিয়ে তবেই ফিরছি। এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। বলে জিভায় কামড় দেয় আবির। সন্ধ্যা 7টায় জোবায়ের শাড়ি চুড়ি, বেলি ফুলের মালা, সেফটি পিন আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস আবিরের বাসায় পৌঁছে দিয়ে যায়। রাত্রি 10টার দিকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল আবির, তখনই ডাক দেয় নীলিমা। শুনছেন? আবির ফিরে তাকায় নীলিমার দিকে। কিছু বলবে? নীলিমা মাথা নিচু করে জবাব দেয়, আমি শাড়ি পরতে পারি না। বিছানায় উঠে বসে আবির। পড়তে পারো না মানে? আমাদের বাসায় কিভাবে পড়েছিলা? মন খারাপ করে জবাব দেয়, এটা তো আমি এমনিই পরেছি, পরে দেখলেন না পরে গিয়েছিলাম, তারপর আদি বাপু পরিয়ে দিয়েছিল। কিন্তু এখন তোরা নেই। এই জন্যই বলছিলাম দরকার নেই যাওয়ার। আমি না হয় পরে একদিন গিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবো। ধমক দেয় আবির। আবিরের ধমকে কেঁপে ওঠে নীলিমা। যাও, শাড়ি নিয়ে আসো। কোনো কথা না বলে তাড়াতাড়ি আলমারি থেকে শাড়ি বের করে আবিরের দিকে এগিয়ে দেয়। শুধু শাড়ি কেন, শাড়ির সাথে কি আর কিছু পরতে হয় না নাকি? আবারও নীলিমা তাড়াতাড়ি কাপড় বের করে এনে আবিরের সামনে দাঁড়ায়। আবির মুখে দুষ্ট হাসির রেখা টেনে বলে, ওগুলো কি আমি পরিয়ে দিব নাকি? এভাবে এগুলো আমার দিকে এগিয়ে দিচ্ছ যে? লজ্জায় মাথা নিচু করে ফেলে নীলিমা। মুখটা কেমন লাল হয়ে আছে। নীলিমার লজ্জা পাওয়া দেখে আবির রসিকতার স্বরে বলে, ও ম্যাডাম তাহলে চাচ্ছে আমি এগুলো পরিয়ে দেই, ওকে দাও। আবির মুখে দুষ্ট হাসি নিয়ে হাত বাড়াতেই আবিরের হাত থেকে শাড়ি নিয়ে দৌড় দেয় নীলিমা। আবির হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। মিনিট 10 পর চেঞ্জ করে পরনে কোনো রকম শাড়িটা পেঁচিয়ে রুমে আসে নীলিমা। আয়নার সামনে দাঁড়িয়ে প্রায় ঘন্টা খানিকে ট্রাই করেও নীলিমা পারেনি ঠিক করে কুচি দিতে। না পেরে আয়নার দিকে রাগের চিরুনি ছুঁড়ে মারে। আর চোখে সবটা দেখছিল আবির। স্মিত হাসে এবার বিছানা থেকে নেমে নীলিমার কাছে যায়। আয়নার ভেতর দিয়ে আবিরকে দেখতে পেয়ে মলিন মুখে ঘুরে তাকালো নীলিমা। আমাকে দাও, আমি পরিয়ে দিচ্ছি। হাসি আটকিয়ে অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে আবির কথাটা বলে। আহারে, মেয়েটা সহজ সরল বোকা শোকা, তাই তো দুষ্ট আবিরের কথাই রাজি হয়ে যায়। এগিয়ে যায় আবিরের দিকে, সুন্দর করে কুচি তুলে নীলিমার দিকে তাকায়। বোকা নীলিমা কিছু না বলে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করে আবির। গুজে দেই? নীলিমা মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। আবিরের চোখে মুখে রাজ্য জয়ের হাসি। কোনো কথা না বলে এই কুচিগুলো গুজে দিতে দিতে আবির নীলিমার দিকে তাকিয়ে হাসি দেয়। কেঁপে ওঠে নীলিমা। তারপরও আবিরের দিকে তাকিয়ে আবিরের সাথে তাল মিলিয়ে হাসি দেয়। প্রশ্ন করে নীলিমা। হয়েছে? আবির লক্ষ্য করেছে লজ্জায় নীলিমার চোখ মুখ কেমন অন্যরকম হয়ে গেছে। বিষয়টা আবির এনজয় করছে। আর তাই তো নীলিমার প্রশ্নের উত্তরে বলেনি হয়নি, সবে তো প্রস্তুতি ম্যাচ। আবির আবারও শাড়ি নিজ ইচ্ছাতে এলোমেলো করে শাড়িতে কুচি তুলতে থাকে। যতবার আবির কুচি গুজে দিচ্ছিল ততবারই শিউরে উঠছিল নীলিমা। পরেক্ষণে আবিরের সাথে তাল মিলিয়ে অকারণে হেসে উঠছিল সেও। এখনো হয়নি? অনেকটা হাঁফিয়ে উঠে কথাটা বলে নীলিমা। উত্তর দেয়, হ্যাঁ, এদিকটা হয়ে গেছে, এবার উপরে ঠিক করতে হবে। আঁচলটা দাও তো। নীলিমা আমতা আমতা করে বলে। মানে? উত্তর দেয় আবির। সুন্দর করে ভাঁজ করে সেফটি পিনে আটকাতে হবে তো, না হলে তোমার বান্ধবীরা হাসাহাসি করবে না তোমাকে নিয়ে? দাও দাও, দেখি কিভাবে পড়াবো সকালে। নীলিমা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছে। আবির নীলিমার শাড়ির আঁচল ভাঁজ করছে আর মুখ টিপে হাসছে। আঁচলটা সেফটি পিন দিয়ে আটকানোর সময় আবিরের হাত নীলিমার ঘাড় স্পর্শ করলে নীলিমা কেঁপে ওঠে। নজর এড়ায় না আবিরের। নীলিমাকে ছেড়ে দিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। অনেকটা হিরোর ভাব নিয়ে প্রশ্ন করে, সত্যি করে বলো তো, এই যে কচি তুলে গুজে দিলাম, আঁচল ঠিক করে দিলাম, এতে তোমার কেমন ফিল হয়েছে? মানে তোমার অনুভূতিটা জানতে চাইছি। নীলিমা মাথা তুলে আবিরের দিকে তাকায়। আবির উৎসুক দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে আছে। কাপা কাপা গলায় নীলিমার উত্তর। আপনি? আবির খুশি হয়ে বলে, হ্যাঁ আমি। আপনি আমায় হ্যাঁ বলো, আমি তোমায়। পাতুকুতু কেন দিচ্ছেন? ওরে আমারে কেউ মাইরালা। কথাটা বলেই ধপাস করে বিছানায় পড়ে যায় আবির। যাই হোক,
পরের দিনও আবির নীলিমাকে নিজ হাতে শাড়ি চুড়ি পরিয়ে দিয়ে খোপায় বেলি ফুলের মালা গুঁজে দেয়। সকাল 10টা নাগাদ আবির নীলিমাকে নিয়ে নীলিমাদের বাসায় পৌঁছে। কোন রকম কুশল বিনিময় করেই আবিরকে আবার রওনা দিতে হয়। নীলিমাদের বাসা থেকে স্কুল খুব কাছেই, 7 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। গাড়ি নিয়ে যাওয়াতে 2 মিনিটও লাগেনি। নীলিমার আসার পূর্বেই ওর বান্ধবীরা জমায়েত হয়ে গেছে স্কুলে। নীলিমাকে দেখে দূর থেকে একটা হাসি দেয় তামান্না। ওই প্রথম নীলিমার আসার খবরটা সবাইকে দেয়। খবর শুনে দৌড়ে আসে সবাই। এসেই জড়িয়ে ধরে কেঁদে দেয় একটা মেয়ে। আসলে অনেকগুলো দিন পর বান্ধবীকে পেয়েছে তো, তাই হয়তো চোখে জল এসে গেছে। ইতিমধ্যে গাড়ির চারপাশে ভিড় জমে গেছে। স্কুলের সবচেয়ে সেরা ছাত্রী, সবার প্রাণের নীলি এসেছে। সেই সংবাদ শুনে ক্লাস 7-8 এর বাচ্চারাও ছুটে আসে। কেউ কেউ তো দৌড়াদৌড়ি করছে আর বলছে নীলিয়া পাইছে, আমাগো নীলিয়া পাইছে। মুহূর্তেই পুরো স্কুল কোলাহলে ছেয়ে যায়। ভিড় ঠেলে কাছে আসেন গ্রন্থাগারের শামিমা ম্যাম। সালাম দিয়ে কেমন আছেন জিজ্ঞেস করতে পারেনি নীলিমা। তার আগেই মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে গল্প জুড়ে দেন উনি। আজ অনেকগুলো দিন পর স্নেহের নীলিমাকে পেয়ে কথা বলার মাঝখানে চোখের জল ছেড়ে দেন উনি। নীলিমাকেও ওর সহপাঠী বন্ধুরা এরকম টেনে মঞ্চের কাছে নিয়ে যায়। নীলিমা বান্ধবীদের সাথে হাসি আনন্দ গল্পে মত্ত হয়ে যায়। অদূরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আবির ওর ছোট্ট ডানাকাটা পরিটার প্রাণখোলা হাসি দেখছে। কিছুক্ষণ পর অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যায়। প্রধান শিক্ষকের চোখ যায় মাঠের শেষ প্রান্তে পলাশ গাছের নিচে দাঁড়িয়ে থাকা গাড়ি ও তার পাশের ভদ্রলোকটির দিকে। প্রশ্ন করেন উনি, কে উনি? ছেলে মেয়েরা নীলিমার দিকে তাকায়। নীলিমা উঠে মাথা নিচু করে দাঁড়িয়ে প্রশ্ন উত্তরে বলে, স্যার উনি আমার সাথে এসেছেন। প্রধান শিক্ষক এতক্ষণে বুঝতে পারেন আসল ঘটনা। দপ্তরিকে ডেকে কিছুটা ধমকের স্বরে বলেন, স্কুলে অতিথিকে যদি এভাবে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আপনারা কিসের জন্য? মাথা নিচু করে দপ্তরি হাফিজউদ্দিন জনাব আবির সাহেবকে সসম্মানে অফিসে নিয়ে আসে। অনুষ্ঠান শুরু হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে অত্র বিদ্যালয়ের গর্ব বিদায়ী ছাত্রী নীলিমা। ইংরেজি স্যারের মাইকে ঘোষণা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় নীলিমা, যদিও সবসময়ই ওই শুরু করে কোরআন তেলাওয়াত থেকে। তবে আজকে কেমন যেন লাগছে। ইতিমধ্যে মাইকে আরো একবার নীলিমাকে ডাকা হয়ে গেছে। কাপা কাপা দৃষ্টিতে নীলিমাও ও প্রান্তে অতিথি আসনে বসে থাকা আবিরের দিকে তাকায়। আবির মাথা নেড়ে ইঙ্গিতে নীলিমাকে তেলাওয়াত করতে বলে। নীলিমা মঞ্চে উঠে তেলাওয়াত শুরু করে। তেলাওয়াত শেষ করে সোজা মাথা নিচু করে নিচে নেমে আসে সে। প্রায় মিনিট 5 পর আবিরের আসনের দিকে তাকায় নীলিমা। মুগ্ধ দৃষ্টিতে আবির তখনও নীলিমার দিকে তাকিয়ে। মানপত্র পাঠ শুরুর আগে শহীদদের স্মরণে এবার একটা দেশাত্মবোধক গান নিয়ে আসছেন আমাদের অত্র স্কুলের বিদায়ী ছাত্রী নীলিমা। নীলিমা বসা থেকে উঠে দাঁড়ায়। এমনিতে এখনো হার্টবিট দ্রুত ওঠানামা করছে, এখন আবার গানও গাইতে হবে ওনার সামনে? না না, পারবো না। নীলিমা হাত দিয়ে স্যারকে ওর নাম না বলার বিনীত অনুরোধ করছে। স্যার আবারও ঘোষণা করেন, নীলিমাকে অনুরোধ করা হচ্ছে মঞ্চে আসার জন্য। বাধ্য নীলিমা মঞ্চে যায়। মাইক হাতে নিয়ে বামে আবিরের দিকে তাকায়। আবির হাসি দিয়ে মাথা নাড়ে। নীলিমা গায়, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সবাই করজোরে হাততালি দিয়ে নীলিমাকে অভিনন্দন জানায়। তারপর একে একে সকল কার্যক্রম শেষ হয়ে যায়। সবাইকে মিষ্টি বিতরণ শেষে আলাদা করে পরীক্ষার্থীদের হাতে সুন্দর করে মিষ্টি প্যাক করে দেওয়া হয়। অফিস কক্ষে আবিরকেও যথাসাধ্য অতিথির মর্যাদা দেওয়া হয়। সবাইকে সালাম দিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে বিদায় হয় আবির ও নীলিমা। দেখতে দেখতে পরীক্ষার সন্নিকটে এসে যায়। আবির ওর কলেজ থেকে 3 দিনের ছুটি নিয়ে নীলিমাকে ওদের বাসায় পৌঁছে দিয়ে পরীক্ষার যাবতীয় নিয়ম কানুন সম্পর্কে বুঝিয়ে দিয়েছে। আসার আগে নীলিমার হাতে একটা ফোন দিয়ে আসে, যাতে করে জানতে পারে নীলিমা কখন কি করছে, কিভাবে পড়ছে। রাত্রিতে তাড়াতাড়ি ঘুমাতে এবং শেষ রাত্রিতে কল দিয়ে ঘুম থেকে তুলে আবির নীলিমাকে পড়তে বসাতো। পরীক্ষা শেষে রেজাল্ট দেয়। আবিরের দেখাশোনা এবং নীলিমার মেধার জোর ও আল্লাহর অশেষ রহমতে নীলিমা ভালো রেজাল্ট করে। পুরো বাংলাদেশ থেকে মেধাক্রমে নীলিমা প্রথম হয়। আলহামদুলিল্লাহ। নীলিমাকে আবিরও কলেজে ভর্তি করিয়ে দেয়। নীলিমাও এ নিয়ে আর কোনো বাগবিতণ্ডায় যায়নি, কারণ ও শুনেছে আবিরের কলেজটা খুব নামকরা। অনেক বছরের সুনাম ও গৌরব রয়েছে কলেজটির। কলেজের প্রথম দিনই মিশুক নীলিমা ফ্রেন্ড জুটিয়ে ফেলে। হিয়া নীলিমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে কাছের বান্ধবী। হিয়া ছাড়াও নীলিমার কাছে আরো 4-5 জন বান্ধবী আছে। এরা এক একজন এক এক গ্রুপের হলেও এদের সাথে নীলিমার রয়েছে আন্তরিকতা। নীলিমা সায়েন্সের স্টুডেন্ট।
তাই শুধুমাত্র বাংলা এবং ইংরেজি ক্লাসের সময় নীলিমা ওদের সাথে একত্রে বসতে পারতো, আড্ডা দিতে পারতো। সেদিন ছিল বুধবার, আবিরের বাংলা ক্লাস। নীলিমা ও তার কমার্সের কিছু বন্ধুরা কর্নারের দুটো বেঞ্চে বসেছিল। সেদিন হিয়া আসেনি বিধায় নীলিমা ওদের সাথেই আড্ডা জুড়ে দেয়। আড্ডা দেওয়ার এক পর্যায়ে নীলিমাকে একটা বান্ধবী প্রশ্ন করে। কি রে, তোর না বাচ্চা হবে? তো পরীক্ষা করেছিস? নীলিমা শুকনো মুখে উত্তর দেয়। স্যারকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, রিপোর্ট নেগেটিভ আসলো। নীলিমার বান্ধবীরা জেনে গিয়েছিল নীলিমা সহজ সরল বোকাশোকা একটা মেয়ে, তাই ওরা ওকে নিয়ে একটা মজা করতে চাইলো। আর এক্ষেত্রে নীলিমার বড় দুর্বলতা বাচ্চা। সেদিন নীলিমার হাতে ওরা একটা ঔষধ ধরিয়ে দেয়, বলে দেয়, নিলে তোর বাচ্চা হবে যদি তুই স্যারের অজান্তে এই ওষুধটা স্যারের জন্য তৈরিকৃত স্যুপ কিংবা অন্য কিছুর সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারিস। বান্ধবীদের কথা শুনে নীলিমার চোখে মুখে হাসি ফুটে উঠলো। লাফিয়ে উঠে বলল, সত্যি বলছিস তোরা? এটা খাইয়ে দিলেই হয়ে যাবে? ওরা হাসি আটকিয়ে বলল, হয়ে যাবে, তুই গোপনে খাইয়ে দিস। আর হ্যাঁ, রাত্রে ওষুধ খাওয়ার পর স্যারের রিয়েকশনটা কিন্তু আমাদের বলতে হবে, না বললে কিন্তু বাচ্চা হবে না, বলে দিলাম। নীলিমা হেসে বলে। আরে এ নিয়ে চিন্তা করিস না, আমি রাতেই ফোন করে জানাবো। স্কুল ছুটি শেষে আবিরের সাথে বাসায় চলে যায় নীলিমা। নীলিমার খুশি আর দেখে কে। বাসায় আসার পর থেকে একা একা শুয়ে হাসছে নীলিমা। আবির কিছু জিজ্ঞেস করলে বলে না। সন্ধ্যায় নামাজের বিছানায় বসে হাসি, কোরআন তেলাওয়াত করা থেকে উঠে হাসি, পড়তে বসে হাসি, টিভি দেখতে বসে হাসি, রুমে আবিরের সামনে বসে রাতের খাবার খেতে গিয়ে ভাত মুখে নিয়ে হাসি। হাসতে হাসতে নীলিমার নাক দিয়ে ভাত বেরিয়ে আসে। ও মা গো, ঝাল লাগছে, পানি পানি বলে চিৎকার করতে থাকে নীলিমা। পরীক্ষার খাতা দেখছিল আবির। বসা থেকে উঠে পানি আনার জন্য, খাবার টেবিলে রাখা পানির জগটা আনার জন্য জগে হাত দিতেই থমকে যায় আবির। জগের ঠিক পাশেই আবির পাউডার জাতীয় কিছু দেখতে পায়। ওইটা হাতে নিয়ে আবির রুমে যায়। আবিরের হাতে বান্ধবীদের দেয়া ঔষধটা দেখে ভয় চুপসে যায় নীলিমা। আবির বলার আগেই বসা থেকে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। ধমকের স্বরে প্রশ্ন করে আবির, কি এটা কে দিয়েছে তোমাকে? নীলিমা কাপা গলায় জবাব দেয়, স্যার, আমার কোনো দোষ নেই, ওরা আমায় দিয়েছে। ওরা কে আর কি কারণে দিয়েছে? দ্বিগুণ রেগে প্রশ্ন করে আবির। উত্তর দেয় নীলিমা, পপি, জোনাকি, ফাতেমা, ঝুমা, ওরা বলেছে আপনাকে একটা গোপনে স্যুপের সাথে খাইয়ে দিতে। তাহলে আপনি আমায় আদর করবেন, তবেই আমার বাচ্চা হবে। রাগে কাঁপতে থাকে আবির। ভেবেছিল বয়স বাড়ার সাথে সাথে ম্যাচুরিটিটাও চলে আসবে, বুঝতে শিখবে নীলিমা। কিন্তু তার হলো কই। কলেজে উঠেও একের পর এক যা ঘটিয়ে চলেছে আবিরের, তাতে তো মাথা নষ্ট হওয়ার উপক্রম। অন্যদিন মাথা ঠান্ডা করলেও আজ আবির পারেনি নিজেকে কন্ট্রোলে রাখতে। তাই তো ঔষধ বাইরে ফেলে দিয়ে এসে নীলিমাকে ঝাঁঝালো গলায় কড়া কথা শুনিয়ে দেয়। সেই সাথে বলে দেয়, ওদের সাথে যেন আর কখনো না দেখি তোমাকে। নিশ্চুপ নীলিমা ভয়ে ভয়ে মাথা ঝাঁকায়। পরদিন যথাসম্ভব এড়িয়ে চলেছে নীলিমা ওর ফ্রেন্ডদের। কিন্তু বাংলা ক্লাসের সময় ওরা জেকে বসে নীলিমার পাশে। কিরে, রাত্রে কেমন কাটলো? কিংবা কি হয়েছিল রে রাত্রে? এক একজনের এক এক প্রশ্ন, আর সেটা নিয়ে হাসাহাসি। নীলিমা উত্তরে কিছু বলার জন্য পেছনে ফিরতেই ক্লাসে আসে আবির। ক্লাসে ঢুকেই আবির নীলিমাকে পেছনে তাকানো অবস্থায় দেখতে পায়। রাগে ফুঁসতে থাকে আবির। এটা দেখে নীলিমার ভেতরটা কেঁপে ওঠে, শুকিয়ে যায় গলা। আবির পড়া জিজ্ঞেস করলে সব গুলিয়ে ফেলে আবিরের লাল চোখ দেখে। বেঞ্চের উপর এক ঠ্যাঙায় আবির নীলিমা ও তার পড়া না পারা বান্ধবীদের দাঁড় করিয়ে রাখে। প্রায় 10 মিনিট এভাবে দাঁড় করিয়ে রাখছে, তবুও রাগ কমছিল না দেখে আবির সবগুলোর সামনে আনে। অতবার কান ধরে 100 বার ওঠা বসা করতে বলে। একবার কম হলে পরবর্তীতে দ্বিগুণ শাস্তি। এটা শুনে নীলিমা মনে মনে 1-2 গুনতে থাকে আর উঠবোস করতে থাকে। ক্লাস ভর্তি স্টুডেন্টদের সামনে এভাবে কান ধরে উঠবোস করা ব্যাপারটা খুব লজ্জার। 100 বার কান ধরে উঠবোস করেই নীলিমা ওর জায়গায় গিয়ে বসেছে, যদিও অন্য মেয়েরা 20 বারের অধিক উঠবোস করেনি। পাশের ছেলেরা মিটমিট করে হাসছে আর ফিসফিস করে কথা বলছে। লজ্জায় মাথা নিচু করে বসে থাকা অবস্থায় নীলিমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু নিচে বইয়ের মাঝে পড়ে। মাথা নিচু অবস্থায় নীলিমা এক হাত দিয়ে ভেজা চোখ মুছে নেয়। সেদিন আর কোনো ক্লাস না করে নিঃশব্দে নীলিমা কলেজ ত্যাগ করে। যে ছেলেরা পাশ থেকে ফিসফিস আর হাসাহাসি করছিল, সেই ছেলেদেরও আবির মাঠের মধ্যে দাঁড় করিয়ে প্রত্যেককে একে একে ঠেঙিয়ে 10টি করে 20 ঘা বসিয়ে দেয়। কলেজে ছুটির পর ছেলেরা এ নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করে যায়। প্রিন্সিপাল স্যার আবিরকে ওনার কক্ষে ডেকে নেক্সট টাইম যাতে এরকম নালিশ না আসে সে ব্যাপারে হুঁশিয়ারি করে দেন। রাগে গজগজ করে আবির বাসায় চলে যায়। নীলিমাকে ইচ্ছে করে আবির নেয়নি, কিন্তু আশ্চর্য হলো তখন যখন বাসায় গিয়ে দেখলো নীলিমা তার আগেই বাসায় পৌঁছে গেছে।
কলেজ ড্রেস চেঞ্জ না করেই বিছানার এক কোণে বালিশ বুকে জড়িয়ে চুপটি করে চোখ বুজে আছে নীলিমা। কিচ্ছু বলেনি আবির, না ধমক, না চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়ার কথা। নীলিমাও আবিরের আগমনের শব্দে চোখটা যে বন্ধ করলো সেটা খুললো আবির সন্ধ্যার আগে বাইরে চলে যাওয়ার পর। আবির বাইরে চলে গেলে উঠে বসে নীলিমা, চোখের পাশে শুকিয়ে যাওয়া অশ্রু রেখা মুছে ড্রেসটা চেঞ্জ করে নেয়। মাগরিবের আজান দিলে নামাজ পড়তে বসে। রাত্রি 8টার দিকে রাতের খাবারের জন্য রান্না বসানো হয়। আবির ফিরে আসে বাসায়। আজ আর কোনো পাগলামি করেনি নীলিমা। আবির আসার পর একবার শুধু তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে। আবিরও কোনো কথা না বলে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের পরীক্ষার খাতা নিয়ে বসে পড়ে। রাত্রি 10টার দিকে টেবিলে খাবার পরিবেশন করে রুমে যায় নীলিমা। ধীর কণ্ঠে আবিরকে জানায়, টেবিলে খাবার দিয়ে আসছি, খেয়ে আসেন। খাতাগুলো রেখে টেবিল থেকে একটা প্লেট নিয়ে সোফায় নীলিমার পাশে এসে বসে। ভাত মেখে নীলিমার মুখের দিকে এগিয়ে দিতেই উঠে দাঁড়ায় নীলিমা। বিকেলে কলেজ থেকে ফেরার পথে পিয়াদের বাসা থেকে বিরিয়ানি খেয়ে আসছি। আমার দ্বারা আর আজকে খাওয়া সম্ভব না, আপনি খেয়ে নিন। কথাটা বলেই বিছানার একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ে নীলিমা। জবাবে কিছুই বলেনি আবির, শুধু সিক্ত নয়নে একবার নীলিমার দিকে তাকালো। তারপর প্লেটটা টেবিলে রেখে অন্যান্য খাবারগুলো ঢেকে রেখে কিচেনের লাইটটা অফ করে দেয়। চুপটি করে এসে বিছানায় শুয়ে পড়ে আবির। নীলিমার বিপরীতমুখী হয়ে শুয়ে চোখের জল ছেড়ে দেয়। মনে মনে বলতে থাকে, আমি ওকে এত বড় শাস্তি দিলাম, আমি কি করলাম, কিভাবে এটা করতে পারলাম? নিঃশব্দে গুমড়ে কেঁদে ওঠে আবির। তারপর একটা সময় গভীর ঘুমে তলিয়ে যায়। রাত্রে হাড় কাঁপানো জ্বর আসে নীলিমার। ছটফট নীলিমা কিছু না বলে নিঃশব্দে বিছানায় এপাশ ওপাশ করছে। তারপর ভোরের দিকে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেছে, ফজর নামাজটাও পড়েনি, আবার এখনো শুয়ে আছে। রাগ করলে মানুষ এমন করে, নামাজ ছেড়ে দেয়? প্রশ্নটা করেই নীলিমার হাত ধরে টান দেয় আবির। চমকে যায়। নীলিমার শরীরটা এতটাই গরম ছিল যে আবির তাড়াতাড়ি হাতটা সরিয়ে আনে। হায় আল্লাহ, এত গরম কেন এর শরীর? কথাটা বলেই ঘুমান্ত নীলিমার কপালে হাত রাখে। আতকে ওঠে আবির। পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে নীলিমার। এখন আমি কি করব? এত সকালে তো কোনো ফার্মেসিও খোলা পাবো না। উপায়ান্তর না দেখে আবির ও রুমাল ভিজিয়ে নীলিমার মাথায় জলপট্টি দিতে থাকে। নীলিমার শরীরের তাপমাত্রা এতটাই প্রকট ছিল যে ওই তাপের প্রভাবে কপালে রুমাল দেওয়া মাত্রই রুমাল গরম হয়ে যাচ্ছিল। ও মা গো, শরীরটা নাড়াতে পারছে না, সে খুব ব্যথা পাচ্ছে, এসব বলে অস্ফুট স্বরে আর্তনাদ করতে থাকে নীলিমা। আজ শুধুমাত্র আমার অবিবেচকের মতো কাজের জন্য ওর এই অবস্থা হলো। কথাটা বলেই চোখের পানি ছেড়ে দেয় আবির। সকাল 10টায় ফার্মেসি থেকে ঔষধ আনিয়ে গরম ভাত তরকারি রান্না করে আবির। নীলিমার পাশে এসে বসে। ধীর গলায় নীলিমাকে ডাকে, নীলিমা শুনছো? আর কত ঘুমাবে? সকাল হয়েছে, উঠে পড়ো এবার। নীলিমা তাড়াতাড়ি করে উঠে বসে বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, দিনের 10টা নাকি রাত্রের 9টা বাজে? শুকনো মুখে আবির জবাব দেয়, দিনের 10টা। সকালের নামাজটা দুজনেই ঘুমের জন্য মিস দিয়েছি। যাই হোক, পরে কাজা করে নিও। চলো এখন। নীলিমা ওর ঘাড় থেকে আবিরের হাতটা ছাড়িয়ে দেয়। আপনি আমি এভাবে ধরে নিয়ে যাচ্ছেন যে, আমি কিছুতে পারি না নাকি? নরম স্বরে আবিরের জবাব, তোমার শরীরে জ্বর নীলিমা, পরে যেতে পারো। এখন কথা না বাড়িয়ে চলো তো। আবির পেছন থেকে নীলিমাকে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে, আর নীলিমা আবিরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে। ওয়াশরুমে নিয়ে আবির নিজ হাতে নীলিমাকে ব্রাশ করিয়ে দিয়েছে, চোখে মুখে পানির ছিটা দিয়ে দিয়েছে। তারপর আবির ওর কাঁধে রাখা তোয়ালে দিয়ে ভেজা মুখটাও মুছিয়ে দিয়েছে। হন্যে হয়ে নীলিমা তখনও আবিরের চোখে মুখে কিছু একটা খুঁজে চলেছে। ওয়াশরুম থেকে ফিরে এসে নিজ হাতে আবির যখন নীলিমাকে খাইয়ে দিচ্ছিল, তখন নীলিমা আবিরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছিল। ট্যাবলেটের পাতা থেকে আবির যখন ট্যাবলেট বের করছিল, তখন সেদিকে তাকিয়ে নিঃশব্দে হেসে দেয় নীলিমা। মনে মনে চিৎকার দিয়ে নীলিমা ওর ভেতরের সত্তাকে জানান দেয়, নীলি, পেরেছিস তুই? তুই পেরেছিস নীলি, তুই পেরেছিস, তুই পেরেছিস। যে চোখে একদিন তুই তোর জন্য ঘৃণা দেখতে পেয়েছিলি, আর সেই চোখেই তোর জন্য ভালোবাসার অথৈ সাগর দেখতে পাচ্ছিস। তুই আসলেই পেরেছিস নীলি। সেদিনের পর থেকে নীলিমা পাল্টে যায়, ঘোর পাল্টে যায়। আগের সেই বাচ্চা বাচ্চা ভাবটি আর ওর মধ্যে নেই। আগের মতো আর পাগলামিও করে না কারণে অকারণে আবিরকে জ্বালাতন। অতিবাহিত হয়ে গেল অনেকগুলো বছর। সেদিনের সেই ঘটনা, কলেজে কান ধরে ওঠবোস করানোর দিন, আবির ওর নীলিমাকে হারিয়ে ফেলেছে সেই আগের বাচ্চা নীলিকে।
ওর নীলি এখন আর আগের মতো হাসে না, বাচ্চাদের মতো আসে না ছুটে ওর কাছ থেকে টেনে নিয়ে বলে না, চলুন না ডাক্তারের কাছে যাই, বাবুটার বয়স কত হয়েছে জেনে আসি। এখন আর কেউ চশমা চুরি করে নিজের চোখে দিয়ে রাখে না। সর্বোপরি আবির এখন আর কাউকে ধমকাতে পারে না, পারবে কিভাবে? ওর নীলির দিন যে এখন মেডিকেল কলেজের হোস্টেলে পড়াশোনা করে কাটে। মাসে কোনো একদিন মন চাইলে আসে, সাথে সাথে আবার চলেও যায়। যে একটু সময়ের জন্য আবির নীলিমাকে পায়, সে সময়টুকু আবিরের নীলিমাকে চিনতেই চলে যায়। নীলিমা চলে গেলে মনকে প্রশ্ন করে আবির, এ আমার সেই নীলি তো যে একসময় আমি ধমক না দিলে খেত না? এ আমার সেই নীলি তো একটু ব্যস্ত থাকলে যে বলতো বুঝি তো, আমার দিকে তাকাতে এখন আর ভালো লাগে না, তাই ব্যস্ততার বাহানায় দূরে থাকুন। নীলিমা যে সময়টা হোস্টেলে বান্ধবীদের আনন্দে দিন কাটাতো, আর আবির সে সময়টা একাকী অন্ধকারে বসে চোখের জল ফেলে কাটিয়ে দিত। কোর্স শেষে নীলিমা হোস্টেল ছেড়ে দেয়, বান্ধবীদের থেকে বিদায় নিয়ে বাসায় ফেরে। দুদিন পরই আবার ইন্টার্নির জন্য নীলিমাকে চট্টগ্রাম যেতে হবে। সেখানকার হৃদরোগ ইনস্টিটিউট থেকে ইন্টার্নি শেষ, তবেই ঢাকায় ফিরবে। ব্যস্ত নীলিমা বিরামহীন ভাবে যখন ওর জিনিসপত্র গোছাচ্ছে, আবির তখন চুপিসারে বারান্দার এক কোণে দাঁড়িয়ে নীলিমার ডায়েরির পাতায় চোখ বুলায়, যেখানে লেখা, যে রাত্রি থেকে একজন নারী ও একজন পুরুষের এক নবজীবনের সূচনা ঘটে। অভিনয়টা শুরু ঠিক তার পরের দিন থেকে। একটা মেয়ে নিজের বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে শূন্য হাতে শ্বশুরবাড়িতে পা রাখে। সবাইকে ছেড়ে চলে আসলেও তার দু চোখ ভরা স্বপ্ন আঁকা থাকে অচেনা মানুষটিকে ঘিরে, যাকে সে কখনো দেখেনি, চেনেনি, জানেনি। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। বাবাকে হারিয়ে একরকম বাধ্য হয়ে পরিস্থিতির চাপে পড়ে যখন বিয়ের পিড়িতে বসলাম, তখন চোখ ভর্তি স্বপ্ন ছিল সেই অদেখা রাজকুমারকে ঘিরে, এক মাস্টার মশাইকে নিয়ে, আমার আবিরকে নিয়ে। 7 দিনে একটু একটু করে যে স্বপ্ন আমি আমার বুকে লালন করেছিলাম, সেই লালিত স্বপ্ন নিমিষেই ভেঙে তছনছ হয়ে যায় ওর ভয়ানক সেই ফুলশয্যার রাত্রিতে, ওর কথার করাল গ্রাসে। ভালোবেসে বুকে টানার পরিবর্তে ও আমায় তাড়িয়ে দিয়েছিল সেদিন। শারীরিক আঘাত নয়, সে ওর অপ্রিয় কিছু কথা তরোয়াল দ্বারা আমায় আঘাত করেছিল। আমার দিকে চাদর বালিশ ছুঁড়ে দিয়ে দেখিয়ে দিয়েছিল আমার সঠিক স্থানটা। যে আমি কখনো অন্যায় কিছু সহ্য করিনি, সেই আমি চুপটি করে রুমের এক কোণে শুয়ে পড়লাম। চোখ থেকে পানি পড়েছে, কিন্তু ভেঙে পড়িনি। পরের দিন যখন ও আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, অভিনয়টা তাহলে ভালোই পারো, আমিও এটাই চাই। তখন মনে মনে একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যে চোখে আজ আমার জন্য একরাশ ঘৃণা দেখছি, সেই চোখে একদিন আমার জন্য ভালোবাসার অথৈ সাগর দেখতে চাই। সেদিন থেকেই শুরু হলো অভিনয়ের পালা। কত বোকাই না ও, যে আমি অজপাড়া গায়ে বেড়ে উঠেছি, তাকেই কিনা বাচ্চা হওয়ার কারণ শিখাতে আসে। তোদের মতো শহুরের ছেলে মেয়েদের চেয়ে আমরা গ্রামের ছেলেমেয়েরা এদিক দিয়ে এক ধাপ এগিয়ে। যে বিষয়টা তোরা প্রযুক্তির কল্যাণে জানতে পারি, সে বিষয়টা আমরা দাদি নানি ভাবিদের থেকে তার অনেক আগে শিক্ষা পাই। সর্বোপরি আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আর তাকেই কিনা তুই। নীলিমা সবকিছু গুছিয়ে আবিরের আলমারিতে শেষমেশ একবার গোছানোর জন্য কাপড়ে হাত দিয়েই ভেতর থেকে আবিরের একটা তালাবদ্ধ ডায়েরির নিচে পড়ে যায়। ডায়েরি তুলে আগের জায়গায় রাখতে গিয়ে নীলিমা ওর নিজের ডায়েরির কথা মনে হয়। কোথায় গেল? খাটেই তো ছিল। নীলিমা খাটে রাখা সমস্ত কাপড় এলোমেলো করে ফেলে, খুঁজতে থাকে ওর ডায়েরি। আবিরের সব কাপড় চোপড় এলোমেলো করে তার ভেতরেও খুঁজে নেয়। আলমারিতে কোনো বক্সেই নীলিমা ওর ডায়েরি খুঁজে না পেয়ে মাথায় হাত রেখে ফ্লোরে বসে পড়ে। পেছন থেকে কাঁধে হাত রাখে আবির। ফিরে তাকায় নীলিমা, মলিন মুখে আবির হাতের ডায়েরিটা নীলিমার দিকে এগিয়ে দেয়। আবিরের চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। নীলিমা বুঝতে পারে আবির ওর ডায়েরি পড়ে নিয়েছে, আর এখন ওকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু সে তো আজকে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নয়। মাথা নিচু করে বিছানায় বসে পড়ে নীলিমা। আবির নীলিমার পাশে গিয়ে দাঁড়ায়, ধীর গলায় প্রশ্ন করে, ডায়েরির পাতার কথাগুলো সত্যি? মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর জানায় নীলিমা। আবিরের ভেতরটা ভেঙে চুরে গুড়িয়ে যায়, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে। তারপরও নিজেকে শক্ত করে নীলিমার দুটো হাত চেপে ধরে বলে, আমি জানি নীলিমা, তুমি আমার সাথে মজা করছো। তুমি কোনো অভিনয় করতে পারোই না। আমার নীলিমা তো এমনি বাচ্চা, ও আমার সাথে কোনো বাচ্চা অভিনয় করতে পারেই না। হ্যাচকা টানে হাতটা ছাড়িয়ে নেয় নীলিমা। তার চিল্লের হাসি হেসে বলে,
আমার নীলিমা, তাই না? উত্তর দেয়। হ্যাঁ, আর আমি জানি তুমি আমার সাথে এমন করতে পারো না, তুমি আমায় ভালোবাসো। ভালোবাসা? অট্ট হাসিতে মেতে ওঠে নীলিমা, হাসি থামিয়ে প্রশ্ন করে, আয়নাতে নিজেকে দেখেছেন? আজকাল চুল অর্ধেক পেকে গেছে, পুরাই একটা বুড়ো বুড়ো লাগে। আর সেই বুড়োকে ভালোবাসবে ডক্টর নীলিমাকে? ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় আবির। বারবার প্রতিধ্বনিত হতে থাকে নীলিমার বলা শেষ কথা, সেই বুড়োকে ভালোবাসবে ডাক্তার নীলিমা। ভীষণ কষ্ট পায় আবির, কিন্তু ভেঙে পড়েনি। মুখে জোর করে একটা হাসির রেখা টেনে নীলিমার হাতটা ধরে, হাঁটু গেড়ে ফ্লোরে বসে হাসি মুখেই বলে, আমি জানি আমার নীলি আমার সাথে মজা করছে। ও আমার সাথে এমন করতেই পারে না, কারণ ও যে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। একটা ধাক্কা দিয়ে আবিরকে ফ্লোরে ফেলে দেয় নীলিমা। তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ভালোবাসা সে তো ফুলশয্যা রাতেই মরে গেছে। ফ্লোর থেকে উঠে দাঁড়ায় আবির, নীলিমার সামনে দাঁড়িয়ে ওর দুগাল স্পর্শ করে বলে, আমি জানি তো তুমি এসব রাগ করে বলছো, অভিমান থেকে বলছো। হাত দুটো ছাড়িয়ে দেয় নীলিমা। আবিরের চোখে চোখ রেখে বলে, অভিমান? সে তো তার সাথেই মানায় যাকে মন থেকে ভালোবাসা যায়। এমন কেন করছো? একটু শান্ত হও তুমি। এই কথা শুনে আবিরের কাছে চলে আসে নীলিমা, চোখে চোখ রেখে জোর গলায় বলে ওঠে, বুঝতে কেন পারছেন না? আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি না, বাসতে পারি না। আবির দুহাত দিয়ে নীলিমার একটা হাত চেপে ধরে, দু চোখ দিয়ে অথই জলরাশি নিচে গড়িয়ে পড়ছে। কান্না ভেজা গলায় প্রশ্ন করে আবির। কেন করলে এমনটা? নীলিমা আবিরের হাতের দিকে চোখ ইশারা করে উত্তর দেয়, এই যে আজকের এই দিনটি দেখার জন্য। আবির হাতটা ছেড়ে দেয়। নীলিমা সেই অবস্থায় কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে আবিরের দিকে তাকায়। আবির তখনও সে স্থানে ঠায় দাঁড়িয়ে আছে। কাপা গলায় আসি বলে বিদায় নেয় নীলিমা। আবিরের রুম থেকে বেরিয়ে নিচে রাস্তায় গিয়ে সরাসরি রিকশায় উঠে পড়ে নীলিমা। অতঃপর বাস স্টপে গিয়ে বাসে উঠে রওনা দেয় নরসিংদীর উদ্দেশ্যে। মাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ছোট ভাই আর লিমাকে নিয়ে দুদিন পরেই চিটাগাং মামার বাসায় আছি। ওইখানকার হসপিটালে এক বছর কাজ করতে হবে, তোমরা রেডি থেকো। নীলিমা বাসায় পা রাখা মাত্রই কল করে নীলিমার শ্বশুর। ভয়ে ফোনটাই অফ করে ফেলে নীলিমা। বুঝতে পারে আবির ওনাকে নিশ্চয়ই কিছু একটা বলেছে, তাই আজ হঠাৎই এ সময় ফোন করছে। আবির যদি সব বলে দিয়ে থাকে তাহলে এটা নিশ্চিত উনি এ বাড়িতে চলে আসবে। মা কাকা কাকিরা এসব জানবে, সাথে তুলকালাম সৃষ্টি হবে। না, আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। সে রাতটা কোনো মতো কাটিয়ে পরদিন ভোরে ট্রেনে নীলিমা ওর মা ও ছোট ভাই বোনদের নিয়ে চিটাগাংয়ে চলে যায়। কেটে যায় দুদিন। বাবা কি হলো? ফোন ধরেছে নীলিমা? কথা বলেছো ও বাড়িতে? সেদিন আবিরের বাবা ও মা এসেছিল তাদের বউ ছেলেকে দেখতে। এসে আবিরের অগোছালো রুম ও রক্তলাল চক্ষু দেখে ভরকে যায়। জানতে পারে আসল ঘটনা। আবিরের বাবা মা দুজনেই স্তম্ভিত হওয়ারই কথা। এরকম কিছু ওরা যে কল্পনাতেও নীলিমার থেকে প্রত্যাশা করেনি। যাই হোক, ছেলের মাথায় হাত বুলাতে থাকে মা। আবিরের বাবা এবার কল দেয় নীলিমার মায়ের ফোনে। সালাম দিয়ে কুশল বিনিময়ের এক পর্যায়ে জানতে পারে নীলিমা ওদের নিয়ে চিটাগাং মামার বাসায় উঠেছে। কোনো ভনিতা না করে আবিরের বাবা সোজা সাপটা নীলিমার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। লজ্জায় মাথা নত হয়ে যায় নীলিমার মায়ের, কারণ উনি জানেন আর যাই হোক আবিরের বাবা কখনো মিথ্যে কথা বলার মানুষ না। সে রাত্রে মেয়ের মুখোমুখি হয় মা। প্রশ্ন করেন, কি রে, জামাই কল দেয়নি যে আজকে একবারও? জামাইয়ের সাথে কি কিছু হয়েছে? মায়ের প্রশ্নে রেগে যায় নীলিমা। সামনে থাকা গ্লাসটা ছুঁড়ে ফ্লোরে ফেলে। রেগে কাঁপতে কাঁপতে জবাব দেয়, আর কখনো যদি এই জামাই জামাই শুনি তাহলে কুরুক্ষেত্র বয়ে যাবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে স্থান ত্যাগ করে নীলিমার মা। মায়ের সাথে এরকম চোখ রাঙানোতেই বুঝতে পারেন উনি, উনার মেয়ে নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গেছে যে ঘৃণা করতেও ওকে মানুষের বিবেকে বাঁধবে। দুপুরে লাঞ্চ করে রুমে বসেছিলেন নীলিমার মা। তখনই কল আসে নীলিমার শ্বশুর বাড়ি থেকে। রিসিভ করতেই ওনারা জানান আবিরের অবস্থা খুব খারাপ, আপনারা যত শীঘ্র সম্ভব একবার ঢাকায় আসুন। হসপিটাল থেকে কেবল ফিরছিল নীলিমা ড্রেসটা চেঞ্জ করে জরুরি একটা কাজে খাতা কলম নিয়ে বসেছিল। ঠিক তখনই রুমে মায়ের আগমন। অনেকটা ঝাঁঝালো গলায় বলে ওঠেন, নবাবজাদি, কলম ঘোরাতে হবে না, আগে আমার সাথে ঢাকায় চল। রাগ উঠে যায় নীলিমার। অনেকটা জোর গলায় কলম নাড়িয়ে অসময়ে রুমে আসা এবং নবাবজাদি কথাটা বলার জন্য মাকে কতগুলো তিক্ত কথা শুনিয়ে দেয়। মাথায় রক্ত উঠে যায় নীলিমার মায়ের। ড্রেসিং টেবিলের উপর পড়ে থাকা ধারালো ছুরি হাতে এগিয়ে যায় মেয়ের দিকে। এক হাত দিয়ে নীলিমার হাতটা টেবিলের উপর চেপে ধরে, তারপর আরেক হাতে রাখা ছুরিটা আঙ্গুলের উপর চেপে ধরে নীলিমার মা। দাঁতে দাঁত চেপে শরীরের সবটুকু ভর দিয়ে মা তার মেয়ের আঙ্গুলের ছুরিটা চেপে ধরে।
রাগে জ্ঞানশূন্য মায়ের কানে মেয়ের আর্তনাদ না পৌঁছালো পাশের রুমে ভাই বোন এবং মামির কানে ঠিকই পৌঁছে। চিৎকার শুনে দৌড়ে আসে ওরা। ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। ও মাগো করে বিছানায় চিতল মাছের মতো তরপাতে তরপাতে সবার চোখের সামনে জ্ঞান হারায় নীলিমা। নীলিমার ডান হাত থেকে বৃদ্ধা আঙুলটা আলাদা করে ফেলেছে ওর মা। এটা দেখে ওর ভাই জ্ঞান হারায়। বোন লিমা ও মামি একটা চিৎকার দিয়ে নীলিমার মায়ের কাছে ছুটে আসে। লিমা ওর বোনকে জড়িয়ে ধরে আপু আপু বলে আর্তনাদ করতে থাকে। এ কি করলেন আপা? হাত থেকে একটা আঙ্গুল আলাদা করে ফেললেন? পাশ থেকে নীলিমার মামি প্রশ্ন করে, উত্তর আসে, বেশ করেছি, ভাগ্যিস স্বাদটা কেটে ফেলিনি এখনো। কলম নাড়ানো, জন্মের মতো কলম নাড়ানোর শখ মিটিয়ে দিতাম। কথা বাড়ায়নি নীলিমার মামি। লিমাকে সাথে করে নীলিমাকে ধরে সিএনজিতে করে হসপিটালে নিয়ে যায়। ততক্ষণে জ্ঞান ফেরে নীলিমার ছোট ভাইটার। মায়ের দিকে একরাশ ঘৃণার চোখে একবার তাকিয়ে মামাতো ভাইয়ের সঙ্গে সেও ছুটতে থাকে হসপিটালের উদ্দেশ্যে। জ্ঞান ফেরে নীলিমার। প্রয়োজনীয় চিকিৎসা শেষে রাত্রি 11টায় বাসায় নিয়ে আসা হয় ওকে। পরদিন ভোরবেলা একরকম জোর করে নীলিমার ছোট দু ভাই বোন নিয়ে ওর মা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আসার আগে একমাত্র ছোট ভাই ও ভাবিকে মেয়ের কৃতকর্ম সম্পর্কে সবকিছু জানিয়ে আসেন। এত অসুস্থতার খবর পাওয়া সত্ত্বেও নীলিমা আসেনি। এটা শুনে আবির বুঝে যায় নীলিমার জীবনে ওর স্থানটা কোথায়। নীলিমা চলে যাওয়ার পর আবির প্রায় পাগল হয়ে গিয়েছিল। বাসায় চিৎকার করে কেঁদে উঠত। পরিপূর্ণ জীবনে হঠাৎ বিশাল শূন্যতাও সামলে উঠতে পারছিল না। বন্ধুরা এসে ওকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো সান্ত্বনা ওকে বাঁধতে পারলো না। আবির কলেজ থেকে ছুটি নিল। সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যানে একা একা ঘুরতে লাগলো। আবার শিক্ষকতা শুরু করলো। প্রথমে প্রতিটি কাজে ভুল হতো, পরে আস্তে আস্তে সব ঠিক হতে লাগলো। আবির স্বাভাবিক হতে লাগলো। 2 বছর পর আবিরের ফোনে একটা কল এলো। রিসিভ করে হ্যালো বলতেই নারী কণ্ঠে বলল, কেমন আছো? চিনতে অসুবিধা হয়নি, এ নীলিমা, উত্তর দিল আবির। ভালো। ওপাশ থেকে ভেসে এলো, সরি। পুরনো ক্ষতকে নতুন করে জাগানোর কোনো ইচ্ছেই আবিরের ছিল না, তাই তো কল কেটে ফোনটা বন্ধ করে ফেললো। অপর প্রান্তে অন্ধকার রুমে হু হু করে কেঁদে উঠল নীলিমা। গত 1 বছর ধরে নীলিমা ঢাকা শহরে। একই শহরেই দুজনের বসবাস, অথচ নীলিমা পারছে না আবিরের সামনে গিয়ে দাঁড়াতে। এতদিন ধরে জমিয়ে রাখা মনের অব্যক্ত কথাগুলো বলতে হয়তো আর কখনো বলাই হবে না। ফাল্গুনের 2 সপ্তাহ আগে প্রিন্সিপাল স্যার সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মিটিং এ বসলেন। আলোচ্য বিষয় এবারের বসন্তের প্রথম দিন ঠিক কিভাবে উদযাপন করবেন। আলোচনা চলল টানা 3 ঘন্টা। আলোচনার এক পর্যায়ে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞানের সাইফুল স্যার। উনি চান কলেজে এবার বসন্ত উৎসবের পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনের ব্যবস্থা হোক। প্রিন্সিপাল ওনার সিদ্ধান্তকে সাধুবাদ জানান। জানিয়ে দেওয়া হয় সালের মধ্যে ব্যাচের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের কল করে যাতে বিষয়টা জানিয়ে দেওয়া হয়। আবিরকে বলে দেওয়া হয় আবির যেন নীলিমাকে বিষয়টা জানিয়ে দেয়। সেদিন কলেজের হয়ে মেসেজের মাধ্যমে আবির নীলিমাকে বিষয়টা জানায়। খুশিতে লাফিয়ে ওঠে নীলিমা। অনুষ্ঠানের দিন নির্দিষ্ট সময়ের পূর্বেই নীলিমা কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। পথিমধ্যে এক বৃদ্ধার অ্যাক্সিডেন্ট হলে ওনাকে হসপিটালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে তবেই রওনা দেয়। নীলিমা কলেজে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায়। ততক্ষণে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সঙ্গীত অনুষ্ঠান পরিচালনার পুরো দায়িত্ব ছিল বাংলার অধ্যাপক আবিরের উপর। কলেজের সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের তাদের নিজ নিজ আসন গ্রহণ করার বিনীত অনুরোধ করা হচ্ছে। কলেজ গেট থেকেই নীলিমা মাইকে আবিরের কণ্ঠটা শুনে নেয়। কম্পন শুরু হয় ভেতরে। ভীরু পায়ে কলেজ মাঠে মঞ্চের পাশে একটা চেয়ার টেনে বসে। এখানে এসে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে নীলিমার। সবাই কিরকম সুন্দর করে সেজে এসেছে। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা বাসন্তী রঙের শাড়ি। কি সুন্দরই না লাগছে সবাইকে। বিশেষ করে আবিরের থেকে তো চৌকি ছড়ানো যাচ্ছে না। পাঞ্জাবিতে অস্থির লাগছে আবিরকে। ইস, কেন যে আজকে শাড়ি পরে এলাম না। নীলিমা মুগ্ধ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়ে আছে যেন আবিরকে দেখার তৃষ্ণা এ জন্মে ওর মিটবে না। আবির পাশে বসে থাকা অতিথি ম্যাম জ্যোতি মেয়েটার সাথে কি একটা বিষয় নিয়ে যেন হাসাহাসি করছিল। তখনই পেছন থেকে ইতিহাসের অধ্যাপক জনাব মামুনুর রশিদ মাইক হাতে নিয়ে বলতে থাকেন, আবির স্যার, অনেক অপেক্ষা করিয়েছেন, এবার তো শুরু করুন। ওরা যে আপনার কণ্ঠের জাদুতে মুগ্ধ হওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আবির মাইকের অনেকটা কাছে গিয়েই বলে, কি করে শুরু করব স্যার? জ্যোতি ম্যাম এত সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। ওনাকে বললাম আমার সাথে গাওয়ার জন্য, উনি রাজি হচ্ছেন না। মন খারাপ করে আবির বলে, ঠিক আছে, আমি একে একে শুরু করছি। সবাই নড়ে চড়ে বসে। আবির গাইতে শুরু করে, যদি তারে নাই চিনি গো সে কি। এটুকু বলে আবির থামতেই ডান পাশ থেকে খালি গলায় গেয়ে ওঠে নীলিমা, যদি তারে নাই চিনো গো
সে কি সে কি আমায় নিবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানিয়ে। চমকে ওঠে আবির, মঞ্চের বাম পাশে তাকালো। আবিরের সাথে অন্যান্য শিক্ষকরাও তাকালো। রুগ্ন দেহ, মলিন চেহারার নীলিমাকে চিনে নিতে একটু কষ্ট হচ্ছিল আবিরের। 2 বছরের মানুষ এতটা বদলে যেতে পারে সেটি নীলিমাকে না দেখলে আবির বোধহয় জানতেই পারতো না। শুকিয়ে আগের চেয়ে লম্বা হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, দাঁতগুলো কেমন ভেসে গেছে। না চাইতেই আবিরের ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। পাশে বসা অর্থনীতির ম্যাম নীলিমার হাতে একটা মাইক ধরিয়ে দিয়ে গান গাওয়ার জন্য বলে। আচমকা আবির মাইকে ঘোষণা করে দেয়, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই মুহূর্তে মঞ্চে আপনাদের সামনে গান নিয়ে আসছেন এই কলেজেরই প্রাণ, কলেজের একসময়ের সেরা ছাত্রী মিস নীলিমা। নীলিমার জন্য একটা জোরে হাততালি হবে। সকল ছাত্রছাত্রীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে, নীলিমাকে করজোরে অভিবাদন জানায়। আবির আবারও মাইকে ঘোষণা করে, নীলিমাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। কাপা পায়ে নীলিমা মঞ্চে ওঠে, ভীরু চোখে আবিরের দিকে তাকায়, মাইকটা মুখের সামনে নিয়ে গাইতে শুরু করে। গান শেষে মঞ্চ থেকে নেমে দৌড়ে কলেজ মাঠ ছেড়ে পালায় নীলিমা। কলেজ লাইব্রেরিটাই খোলা ছিল, সেখানে গিয়ে হু হু করে কেঁদে ওঠে নীলিমা। তুমি আমাকে এভাবে অপমান করলে, আমি তো শুধু একটু গানই গাইতে চেয়েছিলাম। অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিল আবির, প্রতিমধ্যে পথ আঁকড়ে দাঁড়ায় নীলিমা। গাড়ি থামিয়ে জানালার গ্লাসটা নামিয়ে রাগান্বিত দৃষ্টিতে নীলিমার দিকে তাকায় আবির। প্রশ্ন করে, দুনিয়াতে এত গাড়ি থাকতে আমার গাড়ির সামনে এসে মরতে হলো? দৌড়ে গাড়ির জানালার পাশে যায় নীলিমা, করুণ গলায় বলে, প্লিজ আপনি আমার কথাটা শুনুন। দেখুন মিস নীলিমা, এটা কলেজ নয়, পাবলিক প্লেস। তাই প্লিজ অযথা বাড়াবাড়ি করবেন না এখানে। আমার তাড়া আছে, রাস্তা ছাড়ুন। প্লিজ আপনি আমার কথাটা তো শুনুন, তারপর না হয় চলে যাব। ওকে বলুন, কি বলতে চান আপনি? কথাগুলো একান্তই ব্যক্তিগত, এখানে বলা ঠিক হবে না। আমি কি আপনার সাথে আপনার বাসায় গিয়ে ধীরে সুস্থে কথাগুলো বলতে পারি? আবির নীলিমার দিকে একবার ফিরে তাকায়, তারপর গাড়ির দরজাটা খুলে সামনের দিকে তাকিয়ে বলে, ওকে ফাইন, চলুন। নীলিমা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। গেটের ভেতরে গাড়িটা ঢুকতে ঢুকতে নীলিমা উপরে নিজের রুমে চলে যাচ্ছিল। পেছন থেকে ডাক দেয় আবির। নীলিমা পেছনে ফিরে তাকালে আবির জানায়, রুম চেঞ্জ করে ফেলেছি, এখানে আমার এক কাজিন থাকে, উপরে আমার রুম, চলুন। নীলিমা আবিরের পিছু পিছু ও রুমের দিকে পা বাড়ায়। দরজার লক খুলে ভেতরে ঢুকে আবির, তার পিছু পিছু নীলিমা। অনেক সুন্দর গোছানো 2টো রুম, একটা আবিরের বেডরুম আর একটা স্টাডি রুম। নীলিমাকে আবির স্টাডি রুমে বসার অনুমতি দিয়ে নিজে বেডরুমে চলে যায়। মিনিট 5 পর ফ্রেশ হয়ে ফিরে আসে আবির। স্টাডি রুমে একজন বসা যাবে এরকম একটা ছোট্ট সোফা আছে। আবির সেখানে বসে নীলিমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। নীলিমা কিছু না বলে চুপসে বসে আছে। ভ্রু কুঁচকে প্রশ্ন করে আবির, কি হলো, বলুন কি বলতে চান? নীলিমা বার কয়েক বলতে গিয়েও আটকে যায়, পারেনি বলতে। অতিবাহিত হয়ে যায় 30 মিনিটেরও অধিক সময়। এরই মধ্যে আবিরের স্টুডেন্টরা এসে যায়। বিরক্তির দৃষ্টিতে নীলিমার দিকে একবার তাকিয়ে সোফা থেকে উঠে ওদের পড়াতে চলে যায় আবির। ঘন্টাখানেক পর ওদের বিদায় দিয়ে স্টাডি রুমে ঢোকে আবির। নীলিমাকে দেখে ভ্রু কুঁচকে আবারও বলে ওঠে, আপনি এখন এখানে বসে আছেন যে? করুণ গলায় উত্তর দেয় নীলিমা। আমার কথাটা যে বলা হয়নি আপনাকে। স্বাভাবিক হওয়ার বৃথা চেষ্টা করে আবির। জি বলুন, কি বলতে চান? জবাব আসে, একটা বাসা ভাড়া দেবেন? বিরক্তির চরম সীমায় পৌঁছে গেছে আবির। কোনো রকম রাগকে কন্ট্রোল করে বলে, এই কথাটা আপনি রাস্তায় বললেই পারতেন। যাই হোক, আমার এখানে কোনো বাসা খালি নেই। কথাটা বলে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে যায় আবির। ওয়াশরুম থেকে মাগরিবের নামাজের জন্য ওযু করে ফিরে এসে দেখে নীলিমা তখনও সে স্থানে ঠায় দাঁড়িয়ে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে আবির, সন্ধ্যা হয়ে গেছে, আপনি এখন এখান থেকে যাচ্ছেন না যে? মাথা নিচু করে জবাব দেয় নীলিমা। আজ রাতে কি এখানে থাকতে পারি আমি? অবাকের চরম সীমায় আবির। হোয়াট? কেঁপে ওঠে নীলিমা, আমতা আমতা করে বলতে থাকে, না মানে আমি যে বাসায় থাকি সে বাসাটা এখান থেকে মাইল 3 দূরে। ওই এলাকার ছেলেরা খুব খারাপ, দিনে দুপুরে রাস্তাঘাটে মেয়েদের জ্বালাতন করে। তাই আজ রাতটা যদি আমাকে এখানে থাকতে দিতেন। ঠিক আছে থাকুন, তবে আজ রাতটাই, কাল সকালে উঠে যাতে স্টাডি রুমটা পরিষ্কার দেখি। নীলিমা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। পরের দিন সকালবেলা অটোরিকশায় ক্রিং ক্রিং আওয়াজে ঘুম ভাঙে আবিরের। জানালা মেলে নিচে তাকায় আবির, কিছুটা ঘুম গলায় প্রশ্ন করে, ও ভাই, সকাল সকাল কি শুরু করেছেন এসব? অটো চালক আবিরকে দেখে জোরে হাঁকিয়ে বলে, ভাই ডাক্তার আপা আছে এখানে? আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কোন আপা? অটো চালক চিল্লানোর স্বরে জবাব দেয়, ডাক্তার নীলিমা আপা।
ওনাকে একটু ডেকে দিন। আবির ওর স্টাডি রুমের দরজায় গিয়ে নক করে। মিস নীলিমা, আপনাকে নেয়ার জন্য অটো এসেছে, নিচে দাঁড়িয়ে আছে। ধর্মরিয়ে বিছানা থেকে উঠে দৌড়ে নিচে নামে নীলিমা। আবির ওয়াশরুমে চলে যায়। ততক্ষণে নীলিমা অটো থেকে ওর প্রয়োজনীয় জিনিসপত্র নামিয়ে অটোওয়ালাকে দিয়ে ব্যাগপত্র উপরে তোলে। সবশেষে অটোওয়ালাকে বিদায় দিয়ে কাপড়ের ব্যাগটা নিয়ে উপরে ওঠে নীলিমা। ওয়াশরুম থেকে কেবল বেরিয়েছিল আবির, নীলিমার জিনিসপত্র দেখে তো থ হয়ে যায়। নীলিমা আপন মনে আলমারির লক খুলে কাপড়গুলো আলমারিতে রাখতে ব্যস্ত হয়ে পড়ে। চোখ কপালে উঠে যায় আবিরের। পেছন থেকে বলে ওঠে আবির। বসতে বলেছিলাম, এখন তো দেখি শুয়ে পড়ার ব্যবস্থা করেছেন আপনি। নীলিমা আবিরের কথায় কান্না দিয়ে আপন মনে ওর জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। আবির আবারও বলে, ও হ্যালো, শুনতে পাচ্ছেন? ভ্রুকুচকে ফিরে তাকায় নীলিমা। আবিরের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে। এভাবে জ্বালাতন করছেন কেন? রেগে যায় আবির। হোয়াট? কি বলছেন আপনি? আমি আপনাকে জ্বালাচ্ছি? শান্ত গলায় নীলিমার জবাব। তা নয় তো কি? দেখতেই পাচ্ছেন আমি ব্যস্ত আছি, তারপরেও ষাঁড়ের মতো চিল্লিয়েই যাচ্ছেন। কি বললেন আপনি? আমি ষাঁড়? আগের চেয়ে দ্বিগুণ রেগে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে আবির। আলমারিটা বন্ধ করে ফিরে তাকায় নীলিমা। কোমরে হাত রেখে রাগে মুডে জবাব দেয়। না, আপনি ষাঁড় নন, ষাঁড়ের মতো। উফ, যা বাচালের পাল্লায় পড়লাম না। কথাটা বলে হাতে ঝাড়ু নিয়ে নীলিমা আবিরের স্টাডি রুমে চলে যাচ্ছিল। পথ আগলে দাঁড়ায় আবির। নীলিমার রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে। আমি বাচাল? উত্তর দেয় নীলিমা। আপনি শুধু বাচাল নয়, আপনি সাংঘাতিক রকমের খাটাসও বটে। নীলিমার ঝাড়ু নামিয়ে কথা বলা দেখে সে স্থান ছেড়ে চলে যাচ্ছিল আবির। খাটাস শব্দটা শুনে আবার ফিরে আসলো। কি বললেন, আমি খাটাস? অনেকটা রাগান্বিত ভঙ্গিতে দাঁতের দাঁত চেপে পাল্টা প্রশ্ন করলো নীলিমা। ভাই, আপনি আমায় সত্যি করে একটা কথা বলবেন, আপনি কি জন্ম থেকে এরকম টাইপের? আবিরের রাগটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবার। আপনার সাহস তো কম নয়, আপনি এখন আমার জন্মের দোষ দিচ্ছেন। উত্তর দেয় নীলিমা। উল্টাপাল্টা বলছেন কেন? আমি আপনার জন্মের আমি জানতে চাচ্ছি, আপনি কি জন্মগতভাবে এই স্বভাবের অধিকারী নাকি? মানে এই যে মানুষের পায়ে পা দিয়ে ঝগড়া করেন, সেটা আপনার কোন সময়কার অভ্যাস? শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল, নাকি নাকি এই বয়সের মানে বৃদ্ধকালের? আমি বৃদ্ধ? হ্যাঁ, আপনি বৃদ্ধ। প্রমাণ? 2 বছর আগে দেখেছিলাম চুল পেকে গেছে, আজ দেখলাম বকবক না করলে ভালোই লাগে না আপনার। হোয়াট? এত ইংলিশ বলবেন না, কথায় কথায় ইংলিশ বলা মানুষ নীলি পছন্দ করে না। যাই হোক, বৃদ্ধ মানুষ যখন বুঝিয়ে দেওয়াটা নীলির কর্তব্য। নীলি শুনেছে বুড়ো হলে মানুষের চুল পেকে যায় এবং সারাদিন শুধু আজারা বকবক করে, ঠিক যেমনটা এখন আপনার মধ্যে দেখা যাচ্ছে। সেই হিসেবে আপনার এখন বৃদ্ধকাল। নীলি আশা করছে ও আপনাকে বোঝাতে পেরেছে। নীলি চায় ওর কথাগুলো ভুল প্রমাণিত হলেও কোনো কথা বলবেন না আপনি। আর যদি বলেই ফেলেন তাহলে মনে করবেন আপনি সত্যি সত্যি বৃদ্ধকালে আছেন। হে আল্লাহ, আমায় বইসহ উপরে উঠিয়ে নাও। স্টপ। কানে হাত দিয়ে জোরে চেঁচিয়ে ওঠে আবির। কেঁপে ওঠে নীলিমা। হাসি বন্ধ হয়ে যায়। নীলিমার বাঁ হাতটা মুঠোয় বন্দি করে ফেলে আবির। তারপর চোখে চোখ রেখে প্রশ্ন করে। নীলি এত কিছু জানে তো এটা জানে না, কারো বাসায় অনুমতি ব্যতি রেখে প্রবেশ করা, এভাবে চিল্লিয়ে ভ্রু নাচিয়ে দাঁতে দাঁত চেপে কথা বলা এক ধরনের অভদ্রতা। আমার প্রশ্ন এখানেই, আত্মসম্মান বলতে যে একটা জিনিস আছে, সেটা কি আদৌ নীলির আছে? আমার তো মনে হয় নাই। থাকলে ভদ্রলোকের বাড়িতে এভাবে অভদ্রের মতো আচরণ করতো না। ভদ্র মানুষের মতোই সকালে ঘুম থেকে উঠে চলে যেত, কিন্তু নীলি তা না করে রাতের ভিতর বাসায় খবর দিয়ে জিনিসপত্র নিয়ে আসছে। ওকে দেখে তো আমার ব্যাকরণের একটা প্রবাদ মনে পড়ে গেছে, বসতে দিলেই শুইতে চাই। আসলেই বাঙালির স্বভাবই এরকম। কথাগুলো এক নিঃশ্বাসে বলে আবির থামে। প্রতি উত্তরে কিছুই বলেনি নীলিমা, শুধু আবিরের মুখের দিকে তাকিয়ে ঝাড়ু নিয়ে স্টাডি রুমে চলে গেল। আবির গোসল করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। প্লেটে করে কয়টা পরোটা আর একটু ডাল নিয়ে রুমে প্রবেশ করে নীলিমা। এক রাশ বিরক্তির দৃষ্টিতে আবির নীলিমার মুখের দিকে তাকায়। স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে নীলিমা। ব্রেকফাস্টটা করে যান, খাবারের সাথে রাগ করতে নেই। না খেয়ে চুপচাপ চলে যায় আবির। যাওয়ার আগে শুধু এটুকু বলে যায়, বেহায় মানুষ কোনো কালেই আবিরের পছন্দ ছিল না। আবির কলেজে চলে যাওয়ার একটু পর নীলিমাও হসপিটালে চলে যায়। যাওয়ার আগে রুমে তালা লাগিয়ে যায়। দিনটি ছিল বুধবার, কলেজের হাফ ডে। বুধবার দিন কলেজ দুপুর 1:20 ছুটি হয়ে যায়। অন্যদিন ছুটির পর স্টাফ রুমে বসে আড্ডা দিলেও সেদিন কেন জানি আবিরের আড্ডায় মন বসছিল না। হালকা টিফিন করে সবার থেকে বিদায় নেয় আবির।
গেট খুলে রুমের সামনে এসে থেমে যায়। দরজায় ইয়া বড় তালা ঝুলানো। রাগে দুঃখে আবির ওর হাতটা দেয়ালে ছুঁড়ে মারে, অতঃপর ছাদে চলে যায়। ছাদ থেকে দেখা যাচ্ছে গেটের সামনে রিক্সা থেকে কেউ একজন নামছে। এ নীলিমা নয় তো? দৌড়ে নামে আবির ছাদ থেকে। হ্যাঁ, নীলিমাই ছিল। এরই মাঝে নীলিমাও সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সিঁড়ির পাশেই ময়লা ফেলার ঝুড়ির সাথে পুরনো জুতো রাখার বাক্স রাখা, তারই একপাশে পলিথিনে মুড়ে চাবি রাখা। চাবি হাতে নিয়ে মিটমিটি হেসে দরজা খোলে নীলিমা। আঁচলে চাবি বাঁধতে বাঁধতে বলে, সংসার চালাতে বুদ্ধি লাগে। সাথে সাথে আবির আঁচল থেকে চাবিটা খুলে নিয়ে আলমারির উপর ছুঁড়ে মারে। জবাবে কিছু একটা বলতে গিয়েও থেমে যায় নীলিমা। লাঞ্চের জন্য দুপুরের তাড়াহুড়ো করে ভাত তরকারি রান্না করে আনে নীলিমা। টেবিলে খাবার পরিবেশন করে আবিরকে ডাক দেয়।